বলো হরিত্রদা রূপমদা কেমন আছো? এই তো চলছে। অরিত্র অরিত্র কি ঘুরতে গেছো নাকি কোথাও? না না, ঘুরতে না, আমি শ্বশুর বাড়ি এসেছি। ঠিক আচ্ছা। আছে, একটা কাজে এসেছিলাম। এবার যেহেতু আজকে আমাদেরকে ভিডিও ড্রপ করতেই হবে এবং সকালে হলো না রূপমের, ঠিক আছে, আমি ভাবলাম আর বিকেলটা না ক্যান্সেল করবো আমারও না, তো করেই নেই এখান থেকে। না অ্যাকচুয়ালি আমারও প্রবলেমটা রূপমদাকে বলে লাভ নেই, আমারও প্রবলেম চলছে অ্যাকচুয়ালি। সেটার হুম। জন্যই মূলত অসুবিধা হচ্ছে, কারণ রাতের টাইমটা তো আমরা হুম। শুট করতাম, রাতের টাইমটা একটু আমার অসুবিধা হয়ে গেছে, সেই জন্য রাতে প্রবলেম কি হচ্ছে হয়েছে? সত্যি তুমি বলতে। প্রেম টেম করতে যাচ্ছ নাকি লুকিয়ে না পাশের না না বাড়িতে? না 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 ক্রিকেট খেলা ওয়ার্ল্ড খেলা কাপটা চলছে তো, ক্রিকেটের ও ওয়ার্ল্ড আচ্ছা। কাপটা আর এবারে অন্যান্য ওয়ার্ল্ড কাপের থেকে বহু বছর বাদে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জমেছে। ফুটবল ওয়ার্ল্ড কাপ নর্মালি আমরা জমতে দেখতে পাই, ক্রিকেট ওয়ার্ল্ড হুম। কাপ এতটা হাড্ডাহাড্ডি লড়াই, ছোট টিম বড় টিমকে চাপ দিয়ে দিচ্ছে, এটা দেখতে পাওয়া যায় না। সেই জিনিসটা হয়েছে বলে একদম। ব্যাপারটা এবার একটু গরমাগরমি হয়েছে আর কি। হুম। যাই হোক, বলো তোমাদের টক্সিকের নতুন পোস্টার কিরকম লাগলো? দেখো আমার একটা জিনিস মনে হয়েছে। আমি মানে আমি এখনো পোস্টারটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলিনি, কিন্তু আমি দেখছি না মানে কেন জানি না, মানে যারা আর কি ফিমেল প্রোটাগনিস্ট ছবির, তাদের ফেস অব্দি দেখাচ্ছে না। মানে আমি এটা কেন বুঝতে পারছি না। মানে টিজারও দেখতে পাওয়া যায়নি, ইন্ট্রোডিউসিং রায়াত তো ছেড়েই দাও, ছিলই না এখানেও পোস্টারটার মধ্যেও। মানে এটা কিয়ারা আদবানি বলা হচ্ছে, কিন্তু মানে শুধু আমরা ইয়াশকেই দেখতে পাচ্ছি। এটা কেন? মানে এটা এটা কিছু একটা, মানে আমার মনে হয় যে কারণ আছে, কিছু একটা কারণেই করছে। হ্যাঁ, কারণ টিজার ব্রেকডাউন যেগুলো হয়েছে না, সেই ব্রেকডাউন গুলোতে তুমি দেখবে যে অ্যাকচুয়ালি টিজারটার মধ্যে কিন্তু আছে সবাই, ঠিক আছে, কিন্তু ওদের কারোরই ফেস রিভিলটা করেনি। এই যে লাস্ট টিজারটা বেরিয়েছিল, ওখানে দেখবো ওই সার্কাসের শটটাতে মানে দেখাচ্ছে যেন কিয়ারা আডবাণীকে কেউ হাঁটু মুড়িয়ে বসে মারতে যাচ্ছে, ঠিক আছে, হয়তো ইয়ার সেই সময় আসবে। ঠিক আছে, তো এরকম শর্টস আছে সবাইকারই। নয়নতারার একটা শর্ট, মানে লোকে বলছিল যে এই পার্টিকুলার সিনটাতে মনে হচ্ছে এটাই নয়নতারা, ওই গ্রেভিয়ার্ডের সিনটাতে। তো সবাই আর কি অনুমান করছে যে কেউ না কেউ সবাই আছে টিজারটার মধ্যে, বাট কারোরই ফেস দেখায়নি। হয়তো ওদের কল কোনো, ওরা হয়তো গানের মধ্যে রিভিল করবে কি আর আগে, জানি না, বা ট্রেলার আসবে সেখানে। তবে একটা জিনিস দেখো, টক্সিক কিন্তু রেগুলার বেসিসে কিছু না কিছু কন্টেন্ট নিয়ে আসছে আর কি। মানে ধুরন্ধর এখনো কিছু আনেনি। না তোমাদের কি দেখো, আমার যেটা মনে হচ্ছে যে ধুরন্ধরের টিম এটা ফিল করেছে যে আমাদের যা প্রমোশন হওয়ার, আমার ফার্স্ট ছবিটাই সেকেন্ড ছবিটা সব থেকে বড় প্রমোশন। আলাদা করে হুম। করতে গেলে যদি ট্রেলার টেলার কোনো কারণে সামহাউ ওয়ার্ক না করে, মানুষের যদি মানে ভালো না লাগে, সেক্ষেত্রে অ্যান্টিসিপেশনটা কমে যাবে। অলরেডি অ্যান্টিসিপেটেড, তার থেকে আমি বেশি কিছু ওটাকে না ঘাটাই, যেটা আছে অলরেডি যথেষ্ট তৈরি হয়ে রয়েছে। তোমাদের কি এটা মনে হয়? না, আমার মনে হয় কিন্তু আরো এট দ্য সেম টাইম আবার যে এই যে খবরগুলো আসছিল না যে ওদের কিছু পোর্শন শুটিং করা বাকি ছিল, যেগুলো শুট করতে গিয়ে ওদের কিছু ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে প্রোডাকশন হাউসটাকে, যেহেতু ওরা নিয়ম মানেনি। তো এরকম দেখবে মাঝে কিছু আর্টিকেল আসছিল যে হয়তো ওরা ওই দিনের মধ্যে রিলিজ করতে পারবে না, বিকজ এই পোর্শন গুলো শুটিংই করা হয়নি। এরকমও কিছু রিউমার্স ছড়াচ্ছে। তো এইটাকে যাতে ফাইনালি বন্ধ করতে পারে, একটা ট্রেলার আমার মনে হয় নিয়ে আসাই উচিত আর কি এবার। ঠিক আছে। হুম হুম হুম। আর আমি ট্রেলার তো বেসিক্যালি দেখো, আমি সত্যি কথা, ট্রেলারের মধ্যে জাসকিরাত সিং রাঙ্গি ওই ভার্সনটাকে একটু দেখতে চাই। ঠিক আছে, মানে আমারও মানে একটা ইচ্ছা করছে যে হ্যাঁ, ট্রেলারটাতে এবার কিছু দেখি, খালিস্তান মুভমেন্টের ব্যাপারটা কি দেখিয়েছে। মানে একটা হয় না যে তোমার কিউরিওসিটি থাকে দেখার, তো সেটা আমার দেখার রয়েছে, মানে তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। 5 তারিখ ট্রেলার আসবে তো ওদের বোধহয় তো। মার্চ মাস, না 5 তারিখের পরে আসবে। তো ট্রেলার তো ওরা নিয়ে আচ্ছা। আসবেই। তারপর দেখার, আচ্ছা। যেরকম ধুরন্ধরের ক্ষেত্রে কিন্তু ধুরন্ধরের গানগুলোও খুব ভালো ওয়ার্ক করেছিল। এবার হুম। দেখার যে ধুরন্ধর 2 এর অ্যালবামটা কেমন হয়, কোন কোন পুরোনো গানকে তারা রিক্রিয়েট করেছে সেটাও দেখার। তবে ধুরন্ধর 2 নিয়ে কিন্তু শুধুমাত্র মেকার্স না, আমার মনে হয় অডিয়েন্সও খুব কনফিডেন্ট। অডিয়েন্সেরও ম্যাক্সিমাম লোকের ধারণা ধুরন্ধর 2 ভালো হবেই, এরকম একটা ধারণা। এবার সেটাও আমার মনে হয় যে ওদের ফরেই কাজ করবে। আর টক্সিকের থেকে কিন্তু এখনো আমার মনে হয় ম্যাক্সিমাম অডিয়েন্স ধুরন্ধর 2 কে অনেক অনেক এগিয়ে রাখবে। এই যে ব্যাপারটা জানো তো, আমি একটা কথা এমনি তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, এই একটা মানে রানিং ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি হলে কত অ্যাডভান্টেজ থাকে, তুমি চাইলেও এটা করতে পারবে না। এই যে ধরো ধুরন্ধর, পুরোনো পুরোনো গান, এইটিজ এর গান, আরো পুরোনো গান, সেগুলোকে নতুন করে ইউজ করেছে। তো তো সেটা দেখবে ডেফিনেটলি একটা এজ দিচ্ছে ছবিটাকে। ঠিক আছে, ও রাম্বা হোতে অ্যাকশন হচ্ছে, ঠিক আছে, বা ধরো কাওয়ালি, যে কাওয়ালিটা ছিল, ওই কাওয়ালিটাকে মুভ বলে গানটা যেটা আছে সেইটা, বা ইশক জালাকার, তো দারুণ লাগছে আর কি। বাট তুমি ধরো ভাবো, বাংলা সিনেমাতে এই ধরনের জিনিস করতে গেলে, বা ধরো লোকেশ কানাগড়া যেটা করে থাকে, দেখবে পুরোনো সিনেমার গান ইত্যাদি, লিওতে দেখবে যে ক্যাফের সিনটা আছে, ক্যাফের অ্যাকশনের আগে দেখবে পুরোনো সিনেমার গান বাজে সেখানে নাচে।
তো এগুলো তো একটা স্টাইল, মানে ট্যালেন্টিনো করছে দেখবে পুরোনো পপ কালচারের জিনিসপত্রকে নিজের সিনেমার মধ্যে ইউজ করা। তো দাবাড়ু তো তোমরা দেখেছো ছবিটা। তো দাবাড়ুতে আমি একটা দেখেছিলাম এরকম স্ক্রিপ্টে, যে ওই বাচ্চাটা দেখবে একটা গাড়ি চুরি করে পাশের ঘর, মানে ওরা যেখানে থাকে পাশের ঘরের বাচ্চাটা থেকে একটা গাড়ি চুরি করে, রিমোট কন্ট্রোল গাড়ি। তো তারপরে ওর মা ধরে ফেলে, আর পাশের বাড়ির ওই কাকিমার যার ছেলে গাড়িটাও চুরি করেছে, সে আর কি বকাবকি করে ওকে, ঠিক আছে, যে ও আমার ছেলে গাড়ি চুরি করে নিয়েছে, আজকে এই চুরি করছে, কালকে ও টাকা চুরি করবে, ঠিক আছে। তো মাটা ওকে চড় মারে। তো তখনই দাদু ওকে মোটিভেট করে যে তুই যদি গাড়িটা চাস এরকম গাড়ি আরো নিজেই কিনতে পারিস যদি তুই দাবা খেলিস। দেখবে একটা সিন আছে। এবার আমি রেখেছিলাম স্ক্রিপ্টে লিখেছিলাম যে এক ঘরের মধ্যে বিশ্বনাথের যে ক্যারেক্টারটা, বিশ্বনাথ ছিল দেখবে ওর প্রতিবেশী। তো বিশ্বনাথ ঘরের মধ্যে বুম্বাদার ছবি দেখছে, সেখানে বুম্বাদা বলছে আমি চুরি করিনি মা। সেখান থেকে ক্যামেরাটা মুভ করছে এবং বাইরে গিয়ে আমরা দেখছি করিডোরে এটা হচ্ছে। বুঝতে পারলে তো, মানে ঘর থেকে ক্যামেরাটা বেরিয়ে ওখানে যাচ্ছে, তারপর আমরা দেখতে পাচ্ছি। দিস ওয়াজ রিটেন। কিন্তু এই যে রাইটস এর ব্যাপারটা, বুঝতে পারলে তো। তো যেটা ধরো ধুরন্ধর বা এই বড় বড় সাউথের ছবি, এরা যেরকম করে নিতে পারে ব্যাপারটাকে খুব ইজিলি, সেটা তুমি পারবে না। মানে কোথাও তুমি যদি পয়েন্ট রেখেও যাও, ঠিক আছে, তুমি ভাবো যে হলে যদি ওই শটটা দিয়ে শুরু হতো, যে বুম্বাদা বলছে আমি চুরি করিনি মা, এবং সেখান থেকে ক্যামেরাটা বাইরে প্যান আউট করছে এবং সেখান থেকে তুমি এই সিনটা দেখতে পাচ্ছ যেখানে ওর নিজের মায়ের, মানে মায়ের সামনে ধরা পড়েছে চুরি করার জন্য। এটা একটা মানে প্রথমে একটা তোমাকে মজাও দেবে, তারপরে ড্রামাটার মধ্যে তুমি ঢুকতে পারবে। বাট আগেন বিকজ অফ দিস রাইটস এন্ড অল তুমি করতে পারবে না। তারপর তুমি দেখবে দাবাড়ুতে করেছিলাম যে বারবার মহাভারতের রেফারেন্স দেয়, বাচ্চাটা মহাভারত দেখে টিভিতে, দেখবে বারবার বলে, ওটা মেনশন করে, এবং মহাভারতের সাথে বিভিন্ন প্যারালাল টেনে টেনে চাল রেখেছিলাম। তো দেখবে একটা জায়গায় স্টেলমেট বলে একটা জিনিস হয় না, স্টেলমেট, স্টেলমেট বলে একটা মুভ হয়। তো স্টেলমেটের ব্যাপারটা ওর মা ও মহাভারত দেখে বোঝায়। ও মানে মহাভারত দেখবে বলে খেলাটা তাড়াতাড়ি শেষ করে চলে এসে দেখছিল ওই অভিমন্যু চক্রবিউতে বধ যেটা, ঠিক আছে, মানে জয়দ্রথের বধটা দেখছিল। তো সেখান থেকে ওর মা ওকে অভিমন্যুর এক্সাম্পল দিয়ে বলে। তো তুমি দেখবে পিছনে, আমি জানি না নোটিস করেছো কিনা, টিভিতে মহাভারতটা কিন্তু অ্যাকচুয়ালি চলছে না। বাট অ্যাকচুয়ালি মানে প্রথমে যখন লেখা ছিল স্ক্রিপ্টে, ওখানে লেখা ছিল যে একদম পুরো জয়দ্রথের গলা কাটছে, মানে ওই শটটা আমরা মহাভারতে দেখাচ্ছি এবং সেখানে সাথে মা পুরো এক্সপ্লেন করছে আর কি, যে এইটা স্টেলমেট, যে নিরস্ত্র রাজাকে মারতে নেই, তাকে ছেড়ে দিতে হয়, এটাকে স্টেলমেট বলে। তো তুমি দেখো আগেন, যেহেতু বিআর চোপড়াদের রাইটস ইত্যাদি আমরা ট্রাইও করেছিলাম জানো তো, মানে ট্রাইও করা হয়েছিল, অবশ্যই ট্রাই করা হয়েছে। তো তারপর দেখলাম যে বিআর চোপড়ার নাম্বার আমি জোগাড় করেছিলাম বম্বের আমার কিছু পরিচিতি দিয়ে। তারপরে কথা বলেছিল প্রোডাকশন হাউস থেকে। তারপর দেখা গেল যে ওই রাইটসটা বিআর চোপড়ার কাছে নেই এখন, মানে বিআর ফিল্মস এর কাছে নেই। ওটা এখন ওরা চলে গেছে পেন মারুধামের কাছে। তো পেন মারুধাম হয়তো অনেক বেশি টাকা চেয়েছিল বা কিছু এরকম হয়নি। তো আলটিমেটলি আমাদেরকে পুরো জিনিসটা যে টেলিভিশনে চলছে ওটাকে পুরো দেখবে মানে বন্ধ করে দিতে হয়েছে, মানে হেজি করে দিতে হয়েছে। এবং তুমি দেখবে যে ওই যে শর্টের সাথে ইন্টারকাট করা সেটা আর করতে পারিনি আমরা এডিটে। তো ওটাই আর কি। তো এগুলো চাইলেও আমরা করতে পারি না, মানে কতটা আমাদের লিমিটেশন দেখো। না, এটা একেবারেই সত্যি কথা। বাজেটের উপরে তো এই জিনিসগুলো ডিপেন্ড করেই যায়। বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ফ্লেক্সিবিলিটি গুলো রয়েছে। মানে তুমি ভাবো ক্রিয়েটিভলি তোমাকে মানে খুলে দিচ্ছে যে তুমি যা ইচ্ছে করতে পারো, যেহেতু দে হ্যাভ দ্য রিসোর্সেস। এখানে তুমি সেটা করতে পারবে না, তোমাকে অনেক ভেবে চিনতে এটা করব এটা করব, এটা করলে বাজেট আদৌ থাকবে। হুম। মানে আমি সাগরনীল মনে করো, আমি তুমি আর কর্ণজিৎ একবার বাসে উঠে যাচ্ছিলাম শিয়ালদার দিকে, মানে তোমরা শিয়ালদা নেমে পড়লে আমি চলে গেলাম। তো আমি তোমাদেরকে অ্যাকশন সিকোয়েন্স দেখাচ্ছিলাম যে এটা আমি পুরো ডিটেলে লিখেছি, আর ওটার ব্রেকডাউনও করেছি পুরো, তোমাকে পড়াচ্ছিলাম, তুমি এটা পড়েছিলে। বাট ওই অ্যাকশন সিকোয়েন্সটা যখন এক্সিকিউট হবে, মানে ওইটাতে হবে না, ঠিক আছে, মানে ওই যে ব্রিজার দিয়ে দিয়ে একটা ইলাবোরেট অ্যাকশন সিন, ওটা হবে না, ঠিক আছে। তো এইগুলোই আর কি প্রবলেম হয়ে যায়, মানে ভাবা তো হয়, এক্সিকিউশন হয় না বাজেটের কারণে। কবে যে হবে। রূপন্দা বলো। আমরা কি পরের টপিকে যাবো এবার? না না, ইয়ে নিয়ে টক্সিক নিয়ে বলো, টক্সিক নিয়ে বলো, টক্সিকের কি মনে হচ্ছে তোমার, মানে এই যে টক্সিকের গানটা আসুক। ও পোস্টটা ইয়ে মানে কোনো ফিমেল অ্যাক্ট্রেস কে রিভিল করছে না, এটা নিয়ে বলছিস? ফিমেল অ্যাক্টরদের বা অ্যাক্ট্রেসদের
আমার মানে মনে হয় যে এর তো পিছনে কোনো রিজন আছে, কারণ ছবিতে এতগুলো ক্যারেক্টার পোস্টার তারা ড্রপ করলো, এমন কিন্তু না যে ওদের দেখায়নি। প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার আলাদা করে ড্রপ করলো, এতজনের নাম রয়েছে, তা সত্ত্বেও দেখাচ্ছে না। এটা নিশ্চয়ই কোনো রিজন রয়েছে, হয়তো ট্রেলারে স্পেস দেবে, বা এদের একটা আলাদা করে টিজার ড্রপ করা হতে পারে, এরকম কিছু হতে পারে। সেটার জন্য ওয়েট করি, তবে গানটা তো দেখাতেই হবে। মানে আপাতত স্টিলে দেখাচ্ছে না, গানটা তো দেখাতেই হবে। যদি লিরিক্যাল ভিডিও হয় তাও তো লুক রিভিল হয়েই যাবে, বা যদি পুরোটা ফুল ফ্লেজেড ভিডিও থাকে তাও তো লুক রিভিল হয়েই যাবে। আচ্ছা, দেখার সেটা। পোস্টারটা দেখে তোমাদের কি মনে হয়েছে যে এটা সন্দীপ রেড্ডি বাংলার পোস্টার দেখছি, এরকম মনে হয়েছে কি? মনে হয়েছে, মনে হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করলাম বিষয়টা যে মানে টক্সিকের মানে কেন এরকম, মানে আগে আমি ব্যাপারটা অতটা নোটিস করিনি। আমি ভেবেছি যে ঠিক আছে চলো ছোট 10 মিনিটের টিজার, আমরা নর্মালি দেখো হিরো কেন্দ্রিক ছবিতে সবকিছু হিরোর উপরে ডিপেন্ডেন্ট হতে দেখতে পাই, কিন্তু এরকম গানের পোস্টার দেখতে পাওয়া যায় না যেখানে মানে হিরোইনকে দেখতেই পাওয়া যাচ্ছে না। নর্মালি এরকম গানের পোস্টার দেখতে পাওয়া যায় না, যেখানে রোমান্টিক গান আসবে সেখানে হিরো হিরোইন দুজনকেই দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট আমার মানে যদি আমি পুরো ফেস নাও দেখতে পারি, সাইড ফেস দেখতে পাবো। এখানে যেমন একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না, মানে এখানে পরিষ্কার মানে পোস্টারটার একটা উদ্দেশ্য রয়েছে যেখানে ফিমেলের ফেস রিভিল করবো না, তো সেটা কারণটা কি এটাই বুঝতে পারছি না। না, আমার একটা জিনিস দেখে মনে হচ্ছিল, যেহেতু টাইম লাইনটা আগের দেখাচ্ছে এবং এই দাড়িওয়ালা ইয়াসের টাইম লাইনটাও তুমি আগের দেখবে, কিন্তু পোস্টারটা দেখে কিন্তু মনে হচ্ছে না এটা আগের টাইম লাইন। তুমি দেখো, এটা দেখে কিন্তু মনে হচ্ছে এরা এখানকার এখনকার বিচের ধার যেরকম ক্যারেক্টারের লুক। তো আমার সেটা খুব একটা কনভিনসিং মনেও হয়নি, জানি না টাইম লাইনটা কি করবে ওরা, দেখার না, সেটা। ব্যাপারটা দেখো কি বলতো, ওরা না পিরিয়ড যেটা দেখাচ্ছে তোরা 60s বলছে, কিন্তু সেটাকে অ্যাকুরেটলি মেনটেন করছে না। মানে ধরো কেজিএফ এও হ্যাঁ। ধরো যে পিরিয়ডটা দেখিয়েছিল 70s বলছিল, বাট তুমি দেখবে সেখানে যেরকম ভাবে পুরো জিনিসটাকে দেখাচ্ছে, কিছু কিছু অ্যাকুরেসি বাদ দিলে বাকিটা পুরোই একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড এর মতো। মানে সেখানে তুমি একদম এক্স্যাক্টলি 70s ফিল তো করতে পারবে না। তো আমার মনে হয় ওইভাবেই ট্রিটমেন্টটা আছে, যে কারণে তোমার কস্টিউম ইত্যাদি ওরকম মনে হচ্ছে। তবে আমার না পোস্টারটা দেখে মনে হচ্ছে যেন সন্দীপ রেড্ডি বাংলা সিনেমার পোস্টারে যেরকম একটা ইন্টেন্সিটি থাকে না, যে ধরো হিরো হিরোইন বাইকে, হিরোইন উঠে পিছনে মানে ঘুরে বসেছে বাইকে ওর দিকে, হিরোর দিকেই, ঠিক আছে? মানে ওরকম একটা ইন্টেন্সিটি আমার এই পোস্টারটার মধ্যে দেখে লেগেছে আর কি, যে হিরোইন পুরো জড়িয়ে ওকে ধরে আছে, একদম ওর কোলে উঠে গেছে। আমার ওই সন্দীপ রেড্ডি বাংলার একটা ভাইব মনে হয়েছে পোস্টারটার মধ্যে, যেন এটা এটা যেন যে কবির সিং এরই পোস্টার। আলটিমেট লেভেলের ম্যাসকুলিনিটি, ঠিক আছে, মানে হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে আর কি আলটিমেট লেভেলের ফেমিনিটি, ব্যাপারটা এরকম আর কি, দুটোর একটা হ্যাঁ। ব্লেন্ডিং। মানে এটা সন্দীপ রেড্ডি বাংলার লক্ষ্য করতে দেখতে মানে পাওয়া যায়, এবং টক্সিকের ক্ষেত্রেও বহু জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে। আমি জাস্ট সেটাই এক্সপেক্ট করবো যে এটা যেন গীতু মোহনদাসের ছবি হয়। হুম। সন্দীপ রেড্ডি বাংলা একটা দেখো, সন্দীপ রেড্ডি বাংলা এখন এমন ভাবে ঢুকে গেছে, এমন ব্যবসা দিয়েছে, যে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অন্যান্য ফিল্ম মেকারদের উপরেও পড়ছে। গীতু মোহনদাস সেই দলে নাম লেখানি, আমি এটাই আশা করবো, এটাই বলতে পারি। এবার বাকিটা তো দেখো গান মুক্তি পেলে আমরা বুঝতে পারবো। আর টক্সিকের টিজার নিয়ে তো আমরা আলোচনা করেছি। আর কি কি নিয়ে কথা বলবে আজকে? হোপ ফর আমাদের বিবেক হোপ ফর ওবরার যে, না না বলছি যে স্পিরিটেরও তো একটা পোস্টার এসছে, স্পিরিটের যে হ্যাঁ হ্যাঁ, পোস্টারটা যেটা সন্দীপের একদম। পোস্টার। হ্যাঁ, এবার সন্দীপের পোস্টার দেখো, তুমি দেখো সন্দীপের এই পোস্টারটা। না, হ্যাঁ বলো। একটা জিনিস তুমি নোটিস, এটা তোমাদের এটা নিয়ে কি ওপিনিয়ন, যে হিরোর পোস্টারটাতে হিরোকে একা ইন্ট্রোডিউস করেনি, হিরোর সাথে হিরোইন ছিল। সেম ভাবে ভিলেন, যে ভিলেনের সাথে যাকে আমরা ভ্যাম বলি, যে ভিলেনের সাথে থাকে ভ্যাম গার্ল যাকে বলি, তো সেই ভ্যামও একটা আছে, কিন্তু সে ড্রাগস এর লাইন বানাচ্ছে আর পিছনে ভিলেন দাঁড়িয়ে আছে। তো সব জোড়ায় জোড়ায় এরকম মানে রিভিল করছে আর কি, হিরোকেও ভিলেনকেও। এটা তোমাদের কিরম লেগেছে? না দেখো, প্রথম কথা হচ্ছে যে মানে সাইফ আলী খান এবং কারিনা কাপুর ভিলেন হতে পারে, এরকম একটা আপডেট এসেছিল। হ্যাঁ। তো সেটা জানাই ছিল যে এরকম জোড়ায় জোড়ায় আর কি থাকবে ব্যাপারটা, তো সেটাই এখানে করা হয়েছে। আর এক্স্যাক্টলি কি কারণে মানে আর কি দুজন দুজনকে একসঙ্গে রিভিল করছে সেটা আমি জানি না। এটা পরবর্তীতে সন্দীপ রেড্ডি বাংলা ইন্টারভিউতে এসে বলতেই পারে যে দেখো, আমি কিন্তু শুধুমাত্র হিরোর পোস্টার আলাদা করে করিনি, আমি কিন্তু হিরোইনকেও রেখেছি। তা সত্ত্বেও লোকজন আমাকে এরকম বলে উল্টো পাল্টা কথা, যে আমি হিরোইনকে গুরুত্ব দিই না, আমি কিন্তু রেখেছি দুজনকে, ঠিক আছে, এরকম বলতেই পারে। তবে এই পোস্টারটা আমার কালকে রূপন্দার সঙ্গে কথা ছিল যে বিশাল একবারে পোস্টার ডিজাইন হিসেবে হেভি কিছু না। আমার তো অ্যাকচুয়ালি দেখো বিবেক ওবেরয়ের যে হেয়ার স্টাইলটা আমার পুরো একদম মানে আর্লি ডেজের অজয়ের কথা মনে পড়ছিল, অজয় দেবগান, প্রচন্ড অজয় দেবগান মনে হয়েছে আমার পোস্টারটার মধ্যে। এবং যেরকম একটা রয়্যাল ব্যাপার রয়েছে পোস্টারটার মধ্যে, যেরকম কস্টিউম পরে রয়েছে, একটা কাইন্ড অফ একটা মানে
কি বলবো একটা গাউন টাইপের, সেটা আমার দেখে মানে আর কি মনে হচ্ছে যে অ্যানিমালেও তুমি দেখবে যে রণবীর কাপুরকে আমরা এরকম সাদা সাদা কস্টিউমে দেখতে পেয়েছি। কবির সিং এর মধ্যে তুমি দেখবে যে ক্যারেক্টারটা প্রচন্ড বড় লোক ছিল, যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখো। হুম। তো সেম জোনের মধ্যেই হয়তো মেবি সন্দীপ রেড্ডি বাংলা অপারেট করবে বলেই মনে হচ্ছে। দেখা না যাক, এবারে দেখা যাক। এবারে কিন্তু প্রোটাগনিস্ট আমার মনে হয় না যে অত বড় লোক হবে বলে। এবারে আমার মনে হয় প্রোটাগনিস্ট মিডল ক্লাস হবে, কারণ পুলিশ অফিসারকে তো দেখাতে পারে না আল্ট্রা রিচ। হুম আমার মনে হয় হুম প্রথমবার ওর প্রোটাগনিস্টটা আর কি একটু মানে মিডল ক্লাস হবে। হুম কারণ কারণ ও একবার একটা ভারতবাজ রাঙ্গান ওকে জিজ্ঞাসা করেছিল যে কেন তুমি তোমার ক্যারেক্টারকে প্রোটাগনিস্টকে এত বড় লোক বানাও, ঠিক আছে, হুম যে কেন এত পয়সাওয়ালা, যে যা ইচ্ছে তাই করতে। বলছে যে আমি অ্যাকচুয়ালি যেটা ফোকাস করতে চাই, যে যদি আমি ক্যারেক্টারটাকে বানিয়ে দিই যে মিডল ক্লাস, ধরো কবির সিং হচ্ছে মিডল ক্লাস ফর এক্সাম্পল, বা অর্জুন রেড্ডি হচ্ছে মিডল ক্লাস, তাহলে যেটা হবে যে ধরো নেশা ভান নিজের মতো যা খুশি, যে একটা সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে গেছে, কিন্তু এটা করতে তো প্রচুর টাকা লাগবে। এই যে টাকার যে যোগান দেওয়ার ব্যাপারটা, এটা কোথা থেকে এলো, এটা তখন আমার মনে হয় যে মিডল ক্লাস করলে আমাকে এটা লজিক্যালি এক্সপ্লেন করতে হবে আমার স্ক্রিপ্টের মধ্যে, যে হাউ হি ইজ এবল টু ডু অল দিস থিং। ডাক্তার ধরো 2 লাখ টাকা মাইনে পাচ্ছে সেটা দেখিয়েছে, বাট ও যে রেটে নেশা করছে আর যা খুশি তাই করছে, ঠিক আছে, মানে কোনো যেন ভাবছেই না, ঠিক আছে। তো এই ভাবনার জায়গাটা আমি সরিয়ে দিতেই চাই। মানে আমি এটা যেন চাই না যে লোকের মাথায় অ্যারাইজ করুক যে এর এত টাকা যোগান কোথা থেকে পাচ্ছে এত যখন নেশা করছে। তো সেই জন্যই আমি প্রোটাগনিস্ট করেছিলাম, যে আমি খালি মানে আমি লাইফের যে চ্যালেঞ্জ হয় না ডে টু ডে লাইফে, সেইটাকে আমি পুরো সরিয়ে দিতে অবসোলেট করে দিতে চাই, এবং আমি ফোকাস করতে চাই ট্র্যাজেডিটার উপরে খালি। এবং অ্যানিমালের ক্ষেত্রে তুমি পরিষ্কার বুঝতেই পারবে যে রণবিজয় যা যা করছে, বন্দুক বানাচ্ছে, প্লেনে করে ঘুরছে, এগুলো করতে পারছে বিকজ অত বড় লোক বলে। তো ও যেহেতু ওটার উপর ফোকাস করতে, এই জন্য ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে। এবার যদি স্পিরিটে ওকে মিডল ক্লাস বানায়, তাহলে ধরো যখন ও চাকরি চলে যাচ্ছে বা কিছু হচ্ছে, তখন যে এই যে ফিনান্সিয়াল স্ট্রাগল বা কিছু হচ্ছে সেটার দিকটাও ফোকাস করে কিনা দেখা যায়। আর না হলে হয়তো এরকমই দেখি তুই যে প্রভাস হয়তো বড় বিজনেসম্যানেরই ছেলে, কিন্তু নিজের ইচ্ছেতেই পুলিশ হয়েছে, এরকমও হুম করতে পারে, দেখা যায় কি করে। ও তো কিন্তু আমার পাগল, ও তো যা আমার খুশি করবে। দেখ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দুজনেরই কম্প্যানিয়ন কে সেটা দেখিয়েছে, এবং হ্যাঁ। পার্থক্য হিরো ভিলেনের সাথে এটাই করেছে যে হিরোর সাথে যে গার্ল মানে রয়েছে, তার ওয়াইফ হোক, সেটা হট ডক্টর হোক, যাই হোক, এরকম ধরনের তো আপডেট ছিল, সে তার হুম, সাথেই রয়েছে। আর এখানে দেখবে হুম, মেয়েটা কিন্তু ভিলেন, যেহেতু ভিলেনের পায়ের সামনে রয়েছে, তো এখানে হিরো ভিলেনের একটা কন্ট্রাস্ট তৈরি করেছে। আর এখানে দেখবে যে কাস্টিউমটা আছে, নায়ক এবং নায়িকা দুজনেই কিন্তু হোয়াইট পরে আছে। আর এখানেও যে মেয়েটা আছে, ঐশ্বরিয়া দেশাই, সেও কিন্তু হোয়াইট পরে রয়েছে, কিন্তু ভিলেন কিন্তু পরে রয়েছে তোমার হচ্ছে পুরো একটা মেরুন ডার্ক রেড, ওরকম একটা ক্যারেক্টার। তো এইভাবে আমার মনে হয় ও তো সবসময় কালার দিয়ে প্যাশন, তারপর হচ্ছে অ্যাগ্রেশন, এগুলো বোঝায়। তো আমার কোথাও একটা কি মনে হয় যে এভাবেই ও ডিফাইন করেছে। আমার পোস্টারটা যে হেভি লেগেছে সেটা আমি বলছি না, কিন্তু আমার বিবেক ওবেরয়কে হেভি লেগেছে, হেভি লেগেছে। বিবেক ওবেরয়ের লুকটা আমার সেরা লেগেছে। শর্ট ফট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ব্যাপক ব্যাপক একটা রয়্যাল ব্যাপার রয়েছে, সাগরনীল বলছিল। আর মেয়েটা যেটা মানে মেয়েটার আমি আগে কাজ দেখেছি বলে মনে পড়ছে না, অনেকে বলছে ইয়েতে দেখেছিলাম, ওই আরে বলো না ওই ছবিটা, গালি বয়তে দেখেছিলাম, কিন্তু আমি মনে করতে পারছি না গালি বয়তে কোথায় দেখেছিলাম। তো মেয়েটার আমারও লুকটা মনে ভালো, পড়ছে আর না। মেয়েটাকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে কাল থেকে দেখি সোশ্যাল মিডিয়াতে, মানে যেরকম ভাবে লোকে আলোচনা করছে দেখছি। তো পোস্টারটা ঠিক আছে, বাট বিবেক ওবেরয় রয়েছে, এটাতে আমি খুব খুশি যে বিবেক ওবেরয় এত ভালো একজন অ্যাক্টর, তাকে ভাঙ্গা ইউজ করবে, তো আশা করছি সেটা খুব ভালোই হবে। এটা আমার সন্দীপ রেড্ডি বক্তব্য কি বাংলা মানে যাকেই নেয়, সন্দীপ রেড্ডি বাংলা বিবেক, যাকেই নেয় তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। আমি বলছি বিবেক ওবেরয় কি ডনলির নিচে কাজ করে নাকি, মানে ডনলি মেন ভিলেন, তার নিচে এরা কাজ করে, এরকম হবে নাকি? হুম, হতেই পারে। হতেই পারে। কারণ ডনলির একটা কারণ ডনলি একটা আপডেট আছে যে ডনলির জন্মদিনের দিন একটা ফার্স্ট মার্চ, লিখে নিই। কালকে 1 মার্চ, তো না দেখা যাক এবার। 1 মার্চ। তবে এবার ভাবো এবার এত ডনলি, তাড়াতাড়ি কি অ্যানাউন্সমেন্ট আসবে পরপর দুটো? আমার মনে হয় না, দেখা যাক। বাট একটা জিনিস দেখো, ডনলি কিন্তু নিজে ফিস্ট ফাইট হেভি করতে পারে, ব্যাপক, ঠিক আছে। তো ধরো প্রভাসের সাথে ক্লাইম্যাক্সে ও তো রাখে ওরকমই, যে হাতে হ্যান্ড টু হ্যান্ড মারছে, ধরো প্রভাসের সাথে ডনলি একটা ফিস্ট ফাইট হচ্ছে, জিনিসটা দেখতে কিরকম মানে ব্লাডি ব্রুটাল লেভেলে চলে যেতে পারে। কারণ ডনলি ঘুষি মেরে মেরে ভিলেনকে শুয়ে দিচ্ছে, এরকম প্রচুর সিন আছে প্রচুর সিনেমাতে। আর ও দেখবে হেভি মারে, মানে চেহারা মোটা হলে কি হবে, ও ফিটনেস হেভি কিন্তু।
তোমরা ওই সিনেমাটা যেটা থেকে সালমান খানের ওই ছবিটা রিমেক গো, রাধে দ্য মোস্ট ওয়ান্টেড ভাই, রাধে ওর যে অরিজিনালটা দেখেছি। যেটা আউটল, ওখানে দেখবে লাস্টে এয়ারপোর্টে মারামারিতে হয় বাথরুমের মধ্যে, যা মারে না সালা, হেভি লাগে আমার ওকে। দেখা যাক আচ্ছা দেখা যাক পাবলিক আমরা এবার সিনেমাগুলো সিরিজগুলো নিয়ে আলোচনা করি এবার। হ্যাঁ তো আমরা প্রথমে কথা বলবো হচ্ছে, কালকে আমরা দেখলাম আবার প্রলয় 2। বলো তোমাদের কেমন কি লাগলো? একটু আচ্ছা, নয়েজ আমি আসছে না? নয়েস আসছে? একটা গাড়ির প্রচুর ঘের 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 আওয়াজ হচ্ছে না? না 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 না, এইখানে একটা পাখা চলছে, ওইটার আওয়াজ আর কি। আমি ওই জন্যই হেডফোনটা পরেছি, বাট ওটা কমছে না আর কি, বুঝতে পারলো তো? মানে আচ্ছা ওই পাখাটার একটা আওয়াজ আছে। আর এখানে কোনো হুম এসি বা কিছু নেই যে চালাবো, তো আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই ঘরটাতে পার্টিকুলারলি। হুম যেটা দেখো আবার প্রলয় নিয়ে, তো দেখো আমাদের ওপিনিয়ন, আমার মনে হয় যে সাগর নীলে একদমই ভাল লাগেনি, রূপমেরও ভাল লাগেনি, ঠিক আছে। আমার কিছু জিনিস ভালো লেগেছে, অনেক কিছু ভালো লাগেনি। আমি বলছি ওটা বাদ দাও, আমি বলছি একটা জিনিস তোমরা কি এটা নোটিস করেছো, আমি আমি এটা জিনিস নিয়ে একটা সাইকোলজি নিয়ে আমি লোকের জানতে চাইছি, তোমাদের ওপিনিয়ন জানতে চাইবো। সেটা হচ্ছে যে এখন কি মানে কোনো রাজনীতিক পার্টির সাথে, মানে কোনো পলিটিক্যাল পার্টির সাথে কেউ যুক্ত হলে তাদের কাজের কি স্ক্রুটিনিটা একটু অন্যরকম ভাবে হচ্ছে? মানে এটা কি তোমাদের মনে হয়? কারণ আমি কিন্তু একটা কালকে ধরো হেট্রেড দেখতে পেলাম, যেটা কিন্তু সিনেমা বা সিরিজের বাইরে গিয়ে একটা মানুষের হেট্রেড কিন্তু আমি দেখতে পেয়েছি, যেটা মানে তারা আগে থেকেই কিন্তু রেডি হয়ে বসেছিল বা রেগেছিল, এবং কোথাও তারা সেটা গিয়ে কমেন্ট সেকশনে চ্যানেলাইজ করছে। এবং যেহেতু আমি কিছু ভালো দিক হাইলাইট করছি, তো কোথাও গিয়ে বলছে যে তুমি বিক্রি হয়ে গেছো, হ্যান ত্যান। আর এছাড়া কালকে আরো একটা খবর এসছে, তুমি জানো একজন অভিনেত্রী মানে পলিটিক্যাল পার্টিতে জয়েন করছে রাজ্যসভা থেকে, তোমরা জানো নিশ্চয়ই। তো সেটা নিয়েও কিন্তু তুমি পাবলিকের রিয়াকশন দেখবে একেবারে পজিটিভ নয়, দে আর নট হ্যাপি উইথ দ্যাট। তো তোমার কি মনে হয় যে মানে যেই মুহূর্তে একবার পলিটিক্যাল এতে নাম লেখাচ্ছে, কোথাও গিয়ে মানে তাদের ইমেজ বা তাদের কাজকে স্ক্রুটিনি করবার যে ব্যাপারটা, দেখার যে লেন্সটা, সেটা সঙ্গে সঙ্গে দর্শকদের পাল্টে যাচ্ছে, এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন? দেখো, এটা তুমি যেটা বললে অরিত্র, আমি এটাতে সম্পূর্ণ আগ্রী। কালকে সাগরের ভিডিওটা আমি দেখছিলাম, ও দেখলাম এরকম ভাবে ভিডিওটা শুরু করেছে, ও এই বিষয়টা নিয়ে কথা বলেছে একদম শুরুতে। আমি এমনও কমেন্ট কালকে পেয়েছি যেখানে হচ্ছে, আমি ভিডিওটা ছেড়েছি ধরো 10-11 মিনিটের, সেখানে আমি দেখছি মানে একদম শুরুতেই মানে ধরো 30 সেকেন্ড 40 সেকেন্ডে কমেন্ট চলে আসছে, যে কমেন্টটা তুমি কখনো সম্ভবই না আমার ভিডিওটা দেখা, কিন্তু তারা জানে আমি কি বলবো। মানে আমার ধরো আমি 1% বলছি বা 2% বলছি, তো তাদের একটা যে আগে থেকে ওপিনিয়ন ওটা চাপিয়ে দিচ্ছে। তো আমার মনে হয়, দেখো আমরা তো হোক কলরব বা এর আগেও রাজ চক্রবর্তী, কেন এর আগেও বহু এমন পরিচালক, বহু এমন অ্যাক্টর, তাদের কাজ নিয়ে কথা বলেছি। এবার যদি কালকে এই পরিচালক, এই প্রযোজক সংস্থা বা এরকম কোনো অ্যাক্টরের কাজ আমি দেখি এবং সেই কাজটা যদি আমার ভালো লাগে, তার ব্যাকগ্রাউন্ড কি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে তার কাজটা ইম্পর্টেন্ট, তার সৃষ্টিটা ইম্পর্টেন্ট। কারণ যদি শুধুমাত্র আমার কাছে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট হতো, তাহলে আমার মনে হয় আমরা কেউ কখনো সন্দীপ রেড্ডি বাঙ্গা, অনুরাগ কাশ্যপ বা বিবেক অগ্নিহোত্রী এরকম কোনো পরিচালকের, আমি বাংলাটা ছেড়ে দিলাম, হিন্দি বলো বা যে কোনো বলো, কোনো পরিচালকের কাজকে আমরা প্রেস করতেই পারতাম না। মানে আমাদের যদি তাহলে তো এই এজেন্ডাও থাকতে হয় যে রাজামৌলি সে আস্তিক না নাস্তিক, আমার আগে ওটা এজেন্ডা। যদিও আস্তিক হয় তাহলে আমি ওর কাজ মানবো, যদি নাস্তিক হয় কাজ মানবো না। কিন্তু আমরা তো এরকম ভাবে কোনো কিছু জাজ করতে পারি না। এবার হ্যাঁ, ধরো এই পরিচালক বা অন্য কোনো পরিচালক একটা ছবি দেখালো, যেই ছবিটা আদ্যপ্রান্ত পুরো প্রোপাগান্ডা ছবি, আমার কাছে মনে হচ্ছে ভাই এটা প্রোপাগান্ডা ছবি, এবং ছবির উদ্দেশ্যও তাই, আমি বা তুমি কি তখন বলবো না? ডেফিনেটলি বলবো। আমার মনেও হয় আমরা সেটা নিয়ে কথাও বলেছি, এবং হুম এই কাজটা যেহেতু ভালো লাগেনি আমরা সেটা নিয়ে ওপেনলি কথা বলেছি। কিন্তু যদি এই কাজটা ভালো হতো, তাহলে আমার মনে হয় তার পলিটিক্যাল কি বিলিভ না বিলিভ বা কোত্থেকে আসছে, আমরা সেগুলোর ঊর্ধ্বেই কাজটাকে অ্যাপ্রিসিয়েটই করতাম। কিন্তু এখানে কাজটা খারাপ হয়েছে, এটা ইম্পর্টেন্ট। তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি চাপাচ্ছে, কোত্থেকে আসছে, আমার মনে হয় আমরা এগুলো দিয়ে জাজ করিনি। কিন্তু অরিত্র যে পয়েন্টটা শুরুতেই তুললো, যে আগে আমাদের দেখার প্যারামিটার হয়ে গেছে এটা, যে এদের পলিটিক্যাল বিলিফ কি, এরা কোন দলে যুক্ত হচ্ছে, সেটা থেকে মানুষ জাজ করছে একে আমি সাপোর্ট করব, এর সিনেমা দেখতে যাব না, আগে 4টে গালাগাল দিই, আগে জাজমেন্ট দিয়ে দিই। এটা একেবারেই হচ্ছে, এবং এটা সর্বস্তরে হচ্ছে, এটা আমি একেবারে বিশ্বাস করি। বল না সাগর। আমি আমি সাগর নেন। অরিত্রদা, আমি বলবো, প্রথম কথা হচ্ছে যে তুমি যখন তুমি বলছো তখন মাইকটা তুমি বন্ধ রাখো।
ঠিক আছে, তুমি বললে তুমি তখন খোলো, আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে আমার যেটা মনে হয় যে রূপম দা যা বললো আমি সম্পূর্ণটা একমত, এবং আমি অ্যাকচুয়ালি ভিডিওতে গতকাল শুরুই করেছি এটা বলেই এক্স্যাক্টলি, যে ক্রিটিক হিসেবে আমাদের প্রথম ধর্ম হচ্ছে সিনেমা, এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি। আমি যখন সাধারণ মানুষ, তখন আমার একটা অন্য বিশ্বাস থাকতেই পারে, কিন্তু আমি যখন ক্যামেরা খুলে একটা রিভিউ করতে বসেছি তখন আমার প্রথম ধর্ম হচ্ছে সিনেমা। কোনো সেটা মানে অন্য কোনো ধর্ম মানে রাজনীতিও নয়, কোনো কিছুই নয়। এবার সেইটা মাথায় রেখে আমার মনে হয় যে আমি রিভিউ দিতে পছন্দ করি। কেউ যদি সেটা মাথায় না রেখে রিভিউ নাও দেয়, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই, সেটা তাদের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। কিন্তু আমি বিশ্বাস করি প্রথম ধর্ম সিনেমা, সেই জায়গা থেকে আমি রিভিউ করি, যে কারণে রূপম দার সঙ্গে আমি একমত। এবার কেন মানুষের কেন রাগ? মানুষের কিন্তু ক্রিটিক হওয়ার দায়বদ্ধতা নেই। হ্যাঁ, মানুষের কিন্তু একেবারেই দায়বদ্ধতা নেই। আজকে শাহরুখ খানকে আমি পছন্দ করি, সেই জন্য আমি শাহরুখ খানের পাঠানকে দেখতে যাচ্ছি, এবং পাঠান আমার ঠিক আছে ভাই, ঠিক আছে, মানে খারাপ সিনেমা জানি, তারপরে আমি বলছি ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কেন বলছি, তার কারণ হচ্ছে আমি লোকটাকে ভালোবাসি। এটার যেরকম পজিটিভ দিক আছে, এটার নেগেটিভ দিকও আছে। তো আমাদের ভারতবর্ষে চিরকাল একটা লোকের ইমেজ কি, তার উপরেই ডিপেন্ড করেছে যে সেই তার কন্টেন্ট ভালো না খারাপ, এটা হওয়া উচিত নয়, কিন্তু এভাবেই ওয়ার্ক করে এসছে। এটা প্রথমবার রাজ চক্রবর্তীর সঙ্গে হচ্ছে এরকম ব্যাপার নয়, এর আগেও হয়েছে, আগামী দিনেও হবে। ইমেজ ভালো তো তোমার সিনেমা ভালো ফলাফলও বক্স অফিসে করবে, হ্যাট্রেড যদি খারাপ সিনেমাও বানাও হ্যাট্রেড কম পাবে। আর যদি তোমার ইমেজ ভালো না হয়, তাহলে তুমি যাই করো না কেন সেটাকে নিয়ে দুটো মতামত দেখতে পারবে। কারণ আমাদের এখানে মানে আমি বলছি যে ধরে নাও মারাদোনার ব্যক্তিগত জীবনে ভালো ছিল না, অনেক সমস্যা ছিল, কিন্তু শুধু তার ফুটবলের জন্য প্রেস করব, এই এই ম্যাচুরিটিটা, যে ঠিক আছে ওর ব্যক্তিগত জীবন যাই হোক, ওর ব্যক্তিগত জীবন নিয়ে আমার মাথা ব্যথা কি, আমি দেখবো মাঠে 90 মিনিটে কি করছে। এই ম্যাচুরিটির জায়গাটা অনেক কম দর্শকের রয়েছে। সেটা যাদের রয়েছে তারা সেই অনুযায়ী অ্যাপ্রিসিয়েট করে, আমি সেই সমস্ত দর্শকদের মধ্যে পড়ি, যারা অবশ্যই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে বা ব্যক্তিগত জীবনে পছন্দ অপছন্দ করা নিয়ে কথা বলবে। কিন্তু আমি যখন মানে খেলাটা নিয়ে আলোচনা করছি, তখন আমি মারাদোনার ব্যক্তিগত জীবনে কি করেছে এটা নিয়ে বেশি ডিসকাস করতে যাবো না। এবার আমি বলে নিলাম আমার খেলাটা, যে আমি খেলোয়াড় হিসেবে মারাদোনাকে কতটা রেসপেক্ট করি, তার পরবর্তীতে ওর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু ইস্যু থাকলে আমি সেটাকে নিয়েও আলোচনা করবো, কিন্তু দুটোকে আমি মিশিয়ে ফেলবো না, যে পার্সোনাল লাইফটা আমার পছন্দ নয় বলে আমি বলবো মারাদোনা খারাপ প্লেয়ার, এইটা আমি বলতে যাবো। এটা হচ্ছে আমার বক্তব্য। কিন্তু মানুষ মানুষ ডেফিনেটলি, দেখো আমি এখানে এটা বলতেই হবে যে বর্তমানে হঠাৎ করে যিনি অ্যাকচুয়ালি একটি পার্টিকুলার রাজনৈতিক দলে যোগদান করলেন, সেই নায়িকা আমার ভীষণ পছন্দের, এবং ছোটবেলা থেকে ভীষণ পছন্দের, এবং শুধু পছন্দের নয়, মানে একটা হয়েছে যে নায়িকা হিসেবে তুমি পছন্দ করো, একটা হয়েছে তুমি রেসপেক্ট করো অ্যাজ এ হিউম্যান বিং। তো আমি অ্যাকচুয়ালি তাকে রেসপেক্ট করি, প্রচন্ড রেসপেক্ট করি। কিন্তু তার এই জয়েন করাটা, এটা স্বাভাবিকভাবেই আমিও খুব আমার কাছে খুব শকিং ছিল, এবং আমারও খুব ভালো লাগেনি, আমি যদি সত্যি বলি। মানুষের সঙ্গে এই ক্ষেত্রে আমি সেম পেজেই রয়েছি। কারণ কিছু মানুষের থেকে কিছু জিনিসপত্র তুমি এক্সপেক্ট করতে পারো, কিছু মানুষের থেকে কিছু জিনিসপত্র তুমি একেবারেই এক্সপেক্ট করতে পারো না। মনে হয় যে এটা কি হলো, এটা কি দেখলাম। ঠিক আছে, তো সেটা এই পার্টিকুলার আপডেটটা যেটা গতকাল এসছে, আমি একটু অবাকই হয়েছি। এবং আমি যদি বলি, আমি আমি কিছু মানুষকে চেয়েছি আমি সবসময় যে এরা যেন রাজনীতির বাইরেই থাকে। হ্যাঁ, মানে সবাই রাজনীতিতে নাম লিখিয়ে ফেললে সেটা একটা সমস্যা। রাজনীতির বাইরে থাকলে আমার মনে হয় যে সেটা তাদের ইমেজের জন্য ভালো, এবং তারা যেরকম মানুষ হিসেবে এতদিন ধরে পরিচিত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেটাতেই যদি তাদেরকে সাইন করতে হয় সেই স্ট্যান্ড পয়েন্টে, তাহলে রাজনীতিতে যোগদান, কারণ রাজনীতিতে যোগদান করা, তুমি মানুষ ভালো হতে পারো, ঠিক আছে, কিন্তু রাজনীতি জায়গাটাই তো হচ্ছে যে তোমার তোমার ইমেজটাকে শেষ করবেই, আজকে না করলে 5 বছর বাদে করবে, 5 বছর বাদে না করলে 10 বছর বাদে করবে। তো সেইটা মানে এখানে অনেক ধরনের বক্তব্য থাকতে পারে যে না ভালো লোকেরা রাজনীতিতে তাহলে আসবে না, তুমি কি বলতে চাইছো? তো ব্যাপার হচ্ছে সত্যি কি ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটা সেই জায়গাতে রয়েছে যেখানে আমি বলবো যে না একটা ভালো লোক এসে সব চেঞ্জ করে দেবে? এই বিশ্বাস কি সত্যি আমাদের মনের মধ্যে রয়েছে? তো এইটা হচ্ছে কোয়েশ্চেনটা। তো সেই জায়গা থেকে আমি প্রচন্ড হতাশ গতকালের আপডেটে। আর মানুষ ক্রিটিসাইজ করবেই, মানুষ মানুষ এত ভাবতে যাবে না যে কি, আমি আমি হ্যাঁ, পছন্দই আমি করি না একটা লোককে, ঠিক আছে, আমি আমি সেখানে কি বলবো? সাগরনীলের এই কথাটার সাথে, আমি এই কথাটার সাথে সাগরনীলের আগ্রি করি যে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, মানে আমরা মানুষকে, আমরা যেটা বলছি সেটা আমাদের কাজ, আমাদের কাজের সাথে মানুষ আগ্রি করতেও পারে নাও করতে পারে, কিন্তু মানুষ যেটা ভাববে এটা আমরা কারো ওপরে চাপিয়ে দিতে পারি না। মানে আমরা, ভাবো না, আমরা একটা সিনেমা ভালো কি খারাপ সেটা আমাদের ওপিনিয়ন দিচ্ছি, আমরা তো মানুষকে বলতে পারি না যে ভাই তুই এই ছবিটা দেখবি না, এই ছবিটা দেখা অন্যায়, এটা তো আমরা বলতে পারি না। তো আমার মনে হয় যে হ্যাঁ, মানুষের জাজমেন্ট করার একটা লেন্স, সেটা কার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটার উপর ডিপেন্ড করছে, সেটা থেকেই করছে। যেটা অরিত্র বলছে সেটার সাথে আমি এগ্রি করছি, হ্যাঁ এটা হচ্ছে, কিন্তু সেটা হলে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এইটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই। যেটা ভুল হচ্ছে, যদি কেউ এটা দিয়ে লেন্সটা দিয়ে দেখে থাকে তাহলে সে ভুল করছে এটাও আমি বলতে পারি না, বা আমরা কেউ এটা বলতে পারি না। তার কারণ আমাদের এটা দায় বর্তায়
যে আমরা আজকে এই পরিচালকের ছবি দেখছি, ছবিটা ভালো কি খারাপ সেটা শুধুমাত্র মানে আমার বলার। কিন্তু এমনও তো হতে পারে যে সেই লোকটার বা যে দর্শক টিকিট কেটে দেখবে তার একটা অন্যই দেখা রয়েছে, তার একটা নিজের পার্সোনাল কোনো কিছু রয়েছে। এবার সেটা যতক্ষণ না আমি জানছি, আমি এই অপিনিয়নটা চাপাতে পারি না যে এটা তার দেখাটা ভুল কি ঠিক। তো আমার এটা মনে হয় একেবারে। তো আমি সাগরনের সাথে এই পয়েন্টটা ক্রিয়েটারের এগ্রি করি। ক্রিয়েটারের প্রতি অন্যায় হচ্ছে 100%। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটা, যে একজন ক্রিয়েটারকেও মাথায় রাখতে হবে যে আমি যদি শুধু ফিল্ম পার্সন হই, তাহলে আমাকে শুধু ফিল্ম হুম পার্সনই হতে হবে। আমি যে মুহূর্তে রাজনীতিতে নাম লেখাবো, তাহলে সেটা একটা মুদ্রা হুম হয়ে দাঁড়াবেই। ঠিক আছে, আমি আমি ফিল্ম পার্সন হয়ে যদি আমি 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 রাজনীতির সঙ্গে নাম লিখিয়ে ফেলেছি, এবার আমি এক্সপেক্ট করছি একটা এমন ম্যাচুরিটি, একটা এমন দেশে এমন জনতার থেকে যারা এই ম্যাচুরিটি হিস্টোরিক্যালি কোনোদিন দেখায়নি। সেটা আমার মনে হয় ভুল। তো আমাকেও নিজের জায়গাটা ধরে রাখতে হবে। হুম। না এবার দেখো, আমি এটা 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 এইটার বিষয়ে আমি একটা অন্য কমেন্ট করছি একটু পরে। এই যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এটা একটু ব্রেক করছি আমি, হুম। পরে কমেন্ট করছি। আমি কালকে একটা জিনিস রিভিউতে করেছি, আমি তোমাদের ওপিনিয়ন জানতে চাই। সেটা হচ্ছে, আমি প্রথমে একটা ডিসক্লেমার দিয়েছি যে দেখুন, আপনি যদি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ডেপথ ইত্যাদি আশা করেন, যেটাকে আমরা সিরিজের মধ্যে বলে থাকি যে ক্যারেক্টার হেভি হয়, একটা ক্যারেক্টারের প্রোগ্রেশন থাকে, আর্ক থাকে, তো সেইটা এটা নয়। এটা একটা খুবই স্ন্যাকি একটা অ্যালগোরিদমিক বেসড কন্টেন্ট, যেটা খুব ফাস্ট পেসড এবং খুব কিছু না কিছু হ্যাপেনিং হয়ে যাচ্ছে। কোনো মোমেন্টে কমেডি, কোনো মোমেন্টে অ্যাকশন, কিছু না কিছু হচ্ছে। তো এরকম তো এক্সপেকটেশন সেট করে যদি বসেন, তাহলে আপনার এই জিনিসগুলো ভালো লাগবে। এবার আমি এক্সাম্পল দেওয়ার সময় নীরজ পান্ডের শো গুলোর এক্সাম্পল দিয়েছিলাম যে অ্যালগোরিদমিক বেসড হয়। তো আমাকে একজন কমেন্ট করছে, আমি পরে পরে মানে তখন আমি বলার সময় মাথায় আমি ভাবিনি, বাট পরে কমেন্টে একজন লিখছে যে দাদা, তাহলে নীরজ পান্ডের শো গুলোকে তুমি তাহলে খারাপ বলো কেন? ঠিক আছে, রিসেন্টলি তাস্কারিকে তুমি বলেছো খারাপ, আর এটার ক্ষেত্রে তাহলে বললে না কেন? মানে ডিসক্লেমার দিয়ে খালি চলে গেলে, তারপরে তুমি তার পজিটিভস গুলো বললে বা কিছু। তো তখন আবার নিচে কাউন্টারও কমেন্ট আরেকজন দিয়েছে যে নীরজ পান্ডের থেকে আমাদের এক্সপেকটেশনই বেশি থাকে অ্যাজ এ দর্শক, কারণ নীরজ পান্ডে একসময় সেরকমই কাজ করেছে, স্পেশাল 26 বলো, বেবি বলো, থ্রিলার, মানে এত ভালো ওই জনরা গুলোতে কাজ করেছে, তো আমরা তার কাজ এলে আর কি এক্সপেকটেশন আমাদের স্বাভাবিকভাবে বেশি থাকে। সেটা এই কাজটার থেকে আগে থেকেই ছিল না, মানে ইট ইস আ বট বয়লার। তো আমরা এক্সপেকটেশন রাখছি না। তো এই দুটো কমেন্ট পড়েছে, আমি পড়লাম, আমি বললাম যে হ্যাঁ সত্যি তো, মানে নীরজ পান্ডের ক্ষেত্রে আমার এক্সপেকটেশন থাকে বলেই আমি ওটাকে ক্রিটিসাইজ করেছি, মানে স্টোরি টেলিং পার্সপেক্টিভ দিয়ে। বাট এইটাতে যেহেতু ফাস্ট পেস্ট ব্যাপারটা, আমি ক্রিটিসাইজ করিনি আর কি। ঠিক আছে, কারণ আমার এক্সপেকটেশনই ছিল না আগে থেকে। তো তোমাদের এই পুরো বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন, যে আমি ধরো মানে এই যে আমাদের একটা ক্রিয়েটার অনুযায়ী, মানে ডিরেক্টর অনুযায়ী আমাদের মাথার মধ্যে এক্সপেকটেশনটাও সেট হচ্ছে, এবং রিভিউর মধ্যে মানে আমার ক্ষেত্রে রিফ্লেক্ট করেছে, আমি না জেনেই করেছি, আমি সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে আমার থট প্রসেসটা কি ছিল। তো তোমাদের এটা নিয়ে কি মনে হয়, যে তোমাদের এরকম কি ডিরেক্টর টু ডিরেক্টর একটা বায়াস বা একটা আগে থেকে এক্সপেকটেশন তৈরি হয়? এটা কি হয় তোমাদের? দেখো, আমি মিথ্যা কথা বলবো না, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি হয়। কারণ আমার মনে হয় যে যদি আজকে ও রোমিও কোনো একটা নর্মাল ডিরেক্টর বানাতো, আমি তার নামও জানি না, কোত্থেকে সে বানিয়েছে, হয়তো আমার ছবিটা হুম এতটা খারাপ লাগতো না। এরকম অনেক ছবি আছে যে ছবিগুলো কোনো বড় পরিচালক বানিয়েছে বলেই হয়তো আমাদের অতটা খারাপ লেগেছে, যে আমরা এই লেভেলে এক্সপেকটেশন রেখেছি। আবার কিছু ছবি এমনও হয়, ছবির ধরো একটা ক্যারেক্টারের জার্নির সাথে আমি রিলেট করতে পারছি, হয়তো অরিত্র সাগরনের নাও করতে পারে, হুম। ওই জন্য হুম। জিনিসটা আমার বেশি ভালো লেগে গেছে, বা আমার মনে হচ্ছে এই হুম ক্যারেক্টারটা আমার দেখা। তো এটা আমার মনে হয় পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি যদি এই বিষয়টাকে সরিয়ে রেখে আবার প্রলয় টুতে আসি, আমি কালকে আবার প্রলয় টু মানে 7 নম্বর এপিসোড দেখেছিলাম। 7 তো আমি দেখেছিলাম, 8 নম্বরটা আমি দেখিনি। তারপর দেখি সাগরনী রিভিউ করেছে, ওর সাথে আমার পরে কথা হলো, তারপরে আমি ওর রিভিউর পরে অনেকক্ষণ পরে আমাদের দুজনের কথা হচ্ছিল আমার ভিডিও আসার পরে। আমি সত্যি বলছি যে আবার প্রলয় টু আমার মনে হয় যে প্রলয়ের যে সোলটা, সেটা তো ছেড়েই দাও, সেটা চলেই গেছে, বাদ দাও। আবার প্রলয়ের আগের যে সিজন, সেটার সোলও হুম পুরো চলে গেছে। মানে আবার প্রলয় টু যেটা হুম হয়েছে, মানে আমার মনে হয় মেকার্সদের টার্গেটই ছিল হচ্ছে আমরা সিঙ্ঘম 3 দেখেছি, এবার আমরা সিঙ্ঘম 3 অ্যাচিভ করার চেষ্টা করি। এবার যদি কারো টার্গেট সিঙ্ঘম 3 থাকে, তাহলে আউটপুট প্রোডাক্টটা খুবই খারাপ বেরোবে। কারণ এখানে মানে ছবিটার যদি শুরুতেই এই ডাকাতিটাকে এস্টাবলিশ করতে পারে যে পরপর পরপর ডাকাতি হচ্ছে, এখানে পুলিশের কোনো ক্লু নেই যে কি হচ্ছে কেন হচ্ছে, তারপর একটা মেজারমেন্ট করছে, তারপর ইনভেস্টিগেশন করছে। এখানে কি দেখাচ্ছে, আগের বারের সাথে জোর করে কানেকশন, তিনটে টাইম লাইনে তিনটে ক্যারেক্টারের আইডেন্টিটি, কে নেতাজি কে নেতাজি, এবং সেটা এতটাই বেকার ভাবে আসছে। এখানে যে ওই একজন মিনিস্টারের বিয়ে সাবঅর্ডিনেট, ওর ক্যারেক্টারটাকে যেরকম দেখাচ্ছে, সঙ্গে
ওকে লোকানোর যে চেষ্টা করছে সেটা একেবারেই ওয়ার্ক করছে না, মানে খুব বেকার। সঙ্গে ছবি সব থেকে বাজে যেটা আমার লাগছে, খরাজ মুখার্জির ক্যারেক্টার, তাকে রাস্তার মধ্যে ওরকম ভাবে শুট আউট করে দিল, মানে 0.1% আমি ইমোশনালি কানেক্টেড না ভাই। কি হলো, কেন হলো, কিচ্ছু বুঝতে পারলাম না। তার আগে নাকি সেফটি পিন দিয়ে গাড়ি ছাওয়া লিক করবে, মানে এই সিনগুলো হিউমারাস না এই সিনগুলো সিরিয়াস হতে হতো, আমি সত্যি বুঝতে পারছি না। কারণ রাজ চক্রবর্তীর কাজ, এর আগে তো আমরা রাজ চক্রবর্তীর কাছে স্কেল দেখেছি, এবং যারা এটা বলে সে অরিজিনাল কাজ করেনি, আরে ভাই প্রলয় তো অরিজিনাল, কিন্তু প্রলয়ের কি রিয়েলিস্টিক নেচার, কি দুর্দান্ত। মানে আমি প্রলয়ের একটা সিন বলছি, যখন প্রথমে দেখছে পরাণ বন্দ্যোপাধ্যায় যে ধোঁয়াশার মধ্যে থেকে পরম বাইকটা নিয়ে এসছে, বুকের হুম। রক্তটা ওটা থেকে সস, মানে কি সিন, ওই যে মাথাটা কেটে বেরিয়ে যাবে সিন কি, আজকেও দেখলে সিনগুলো ভালো লাগে। কিন্তু আবার প্রলয় টু যেরকম ভাবে কাজটা গেছে, এবং এত আননেসেসারি অ্যাডাল্ট সিন, অ্যাকশন সিন, হ্যাঁ ছবির প্রয়োজনীয়তার মধ্যে সেক্স সুখ ঢোকানো আমার কি যায় আসে না, অপ্রয়োজনীয় ভাবে ঢোকানো হ্যাঁ, ছবিটার ওই যে অ্যাকশন মন্ত্রীর যে অ্যাসিস্ট্যান্টটাকে দেখিয়েছে, ওর যে একটা পুরো সিন দিয়েছে, ওইটা আমি কেন দিয়েছে ওটা বুঝলাম না, যে কেন আছে ওটা ওই কি সিনটা। অপ্রয়োজনীয় ওগুলো, কি বলবো। আর তুমি দেখবে লাস্টে যে অ্যাকশন সিন গুলো না, অ্যাকশন সিন গুলো খুব অদ্ভুত ভাবে যেন জোড়া হয়েছে, জিনিসটা সিঙ্ক করছে না। মানে ওটা এমন না যে এডিট ভালো হয়নি, এমন না যে শুট ভালো হয়নি বা মিউজিক ভালো হয়নি, কিন্তু তিনটে যেন খাপে খাপ নেই। যেরকম ভাবে মারপিটটা হচ্ছে ওটা দেখে কেমন একটা লাগে, পয়সা খরচা করে সবই ঠিক আছে, কিন্তু জিনিসটা ব্লেন্ড হচ্ছে না। ভাবো দুজন গল্প করে যাচ্ছে, আর পিছনে ও AK-47 নিয়ে দাঁড়িয়ে ছেলের মাথায় তাক করে, ওদের গল্প শেষ হলো তারপরে দেখলো ও আছে, মানে এইসব সিন টিন গুলো খুবই বোকা বোকা আর কি। যাই হোক না দেখো, সাগরনীল বল। এই অ্যালগোরিদম বেসড ওয়েব সিরিজ জিনিসটা আমার কখনোই পছন্দ হয়নি। এটা ধরে নাও আমরা মানে আমি তো বহুদিন ধরে বলছি, যখন যখন ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয় না এবং পুরোপুরি প্লট হেভি হয়, সেই সিরিজ আমার থেকে ভালো রিভিউ পেয়েছে, পুরোপুরি একদম 100% পজিটিভ রিভিউ পেয়েছে, এ আমার মনে পড়ে না। কারণ ওয়েব সিরিজের ক্ষেত্রে আমি মানে আমার এটা সৌভাগ্য যে আমি অনেক ভালো ভালো ওয়েব সিরিজ চ্যানেল খোলার আগেই দেখে ফেলেছি, এবং যে কারণে আমার যে ওয়েব সিরিজের যে টেস্টটা সেটা অনেক বেশি ম্যাচিওর, আমি নিজে খুব ভালো মতো সেটা ফিল করি, কারণ ম্যাক্সিমাম ওয়েব সিরিজ আমার থেকে ভালো রিভিউ পাই না। কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট জিনিসটা করা একটু টাফ, আমি এটাও মানি, বিশেষ করে ইন্ডিয়ান ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারণ ইন্ডিয়ান ওয়েব সিরিজে একটা তোমাকে 8 এপিসোডের মধ্যে এবং অডিয়েন্সের যে টেস্ট সেই সবকিছু ম্যাচ করে ডিরেক্টরদের পক্ষে জিনিসটা কঠিন হয়ে গেছে। নীরাজ পান্ডের মতন ফিল্ম মেকাররা সম্পূর্ণরূপে নিজের যে হাতিয়ার সেটাকে ত্যাগ করে দিয়েছে, যে আমরা হয়ে গেছে, আমাদের একটা বয়স শেষে পৌঁছেছি, আর কিছু করার নেই, চলো যা বলছে ঘাটাঘাট ঘাটাঘাট মারো, পয়সা ছাপি, গল্প শেষ। ঠিক আছে, আমাদের বাংলাতেও এরকম অনেক ফিল্ম মেকার রয়েছে যারা প্রচুর পরিমাণে কন্টেন্ট বছর থেকে 7টা 8টা করে করছে, ওয়েব সিরিজও করছে, সিনেমা হলেও চলে যাচ্ছে, ব্যবসা করছে না, তারপরেও তারা কাজ পেতে থাকছে। কিন্তু কি করে হচ্ছে? তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এ ভালো মানে সামলে দেয়, 12-14 দিনে হয়তো শুট নামিয়ে দেয় বললে, ঠিক আছে, এরকম আমরা জানি ভালো মতো, নাম এখন আমি আর বলছি না, আমি কাউকে এ করতে চাই না, ডিসরেসপেক্ট করতে চাই না, কিন্তু আমি আমি পছন্দ করি না এই ধরনের কন্টেন্ট দেখতে। এটা গেল এক। আর দুই হচ্ছে যে বায়াসের কথাটা যেটা বলছো, বায়াস না, রূপমদা যেটা বলছো সেটা তো বটেই। ভাই ধরো না, নীরাজ পান্ডে যখন থেকে একটু একটু করে খারাপ বানানো শুরু করেছে, তখন যেভাবে আমি বলতাম রিভিউতে, আমি লাস্ট কন্টেন্টটা একেবারে ব্যাশ করেছি দাসকারিতে। ঠিক আছে, এবার এই ব্যাশিংটা অ্যাকচুয়ালি প্রথম কন্টেন্টের ক্ষেত্রে করা যেত, কিন্তু তবুও একটা আস্থা ফিল্ম মেকারের উপরে, যে না বোধহয় এটা একটা খারাপ হয়ে গেছে, পরের বার হয়তো ঠিক করে দেবে। এবার যখন বুঝতে পেরেছি যে না আর হচ্ছেই না, খারাপ 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 চলতেই থাকছে, তখন বুঝতে পেরেছি যে গেছে, দিকভ্রষ্ট হয়ে গেছে ফিল্ম মেকার, এবং এর আর ভালো কন্টেন্ট মানুষ ইচ্ছে নেই। তখন একটা রাগও হয় অডিয়েন্স হিসেবে, কারণ দেখো দাসকারি তুমি যতই টু দি পয়েন্ট চলুক না কেন, আমি তো জুড়তে পারছি না, ওটা একটা সার্টন কাইন্ড অফ অডিয়েন্স করে জুড়ে রাখবে, ওটা এতটাই এতটাই ক্যারেক্টারে ফোকাস কম, আমি জুড়তেই পারছি না, তো আমার বিরক্ত লাগছে, মাথা গরম হচ্ছে, তাও দেখে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনটা রিভিউতে বেরোচ্ছে। এটা গেলো একটা দিক। আর বায়াস যেটা আমি অন্যরকম ভাবে বলবো, ধরে না আমি বলছি কথার কথা তেরে ইস্ক মে, ঠিক আছে, তেরে ইস্ক মে ছবিটা আমি যা বুঝতে পেরেছি 50% আটকে গেল নাকি তারপর? হ্যাঁ আটকে গেছি সাগরনীল। হম, আটকে গেছে। রূপম শুনতে পাচ্ছ তো আমাকে? হ্যাঁ, রূপম তো নড়ছে। শুনতে শুনতে পাচ্ছি। ওর তাহলে কিছু ফোন টোন ঢুকে গেছে মনে হয়। ও তো বেরিয়েও গেল ভিডিও থেকে। হম। না, ওই না যে না, মনে আমার হয় এসছে। কারেন্ট কারেন্ট চলে গেছে, আমি কতক্ষণ চলবে আমি জানি না, ঠিক আছে, এর মধ্যে রেকর্ড করা খুব ডিফিকাল্ট, আচ্ছা। মোবাইলে নেটে করছি। যদি বেরিয়ে যাই, তোমরা তোমরা তো এন্ডও করতে পারো, এটা খুব প্রবলেম হবে, যাক দেখছি আমি। হুম।
আচ্ছা, তো কি যেন বলছিলাম, হ্যাঁ, আর এই যে তেরে ইশক মে ছবিটা আমি দেখেছি 60% অডিয়েন্সের অ্যাকচুয়ালি মানে ভালো লাগেনি, আর 40%-এর মেবি ভালো লেগেছে, অনেকের কিন্তু ভালো লেগেছে, একদম যে সকলে খারাপ লেগেছে হুম এরকম নয়। কারণ তুমি দেখবে প্রচুর হুম সোশ্যাল মিডিয়াতে রিলস হয়েছে, লেখালেখি হয়েছে, আমার কাছে তো এসছে। হুম এবার আমার ক্ষেত্রে যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে, মানে আমি পরে পরে রিয়েলাইজ করেছি, আমি সদ্য সদ্য তখন রিয়েলাইজ করিনি, যে প্রকাশ রাজের সঙ্গে ধানুষের যে সম্পর্কটা দেখানো হয়েছে, ঠিক আছে, এবার হুম আমার ব্যক্তিগত জীবনে কিন্তু অ্যাকচুয়ালি ডিকটেট করে দিচ্ছে যে একটা ছবির মধ্যে থেকে আমি কি পাচ্ছি। সেটা কিন্তু তোমাদের হুম দুজনের জন্য ওয়ার্ক করবে না, বাকিদের জন্য ওয়ার্ক করবে না। কিন্তু আমার কিন্তু, হুম আমি কিন্তু বায়াসড বাই মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার ব্যক্তিগত জীবনে সেই সময় কি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু আমার সিনেমা দেখা, কারণ ওই সিনগুলো বিউটিফুলি ওয়ার্ক ফর মি, ঠিক আছে, এবং সেখানে ক্যারেক্টারটা মানে সিনেমাটার সঙ্গে আমি এমন ভাবে জুড়ে গেছি, যেটা বোধহয় অন্য কোনো দর্শকের পক্ষে হয়তো সেইভাবে জুড়ে যাওয়া সম্ভব নয়। তো এইভাবেও কিন্তু বায়াস ওয়ার্ক করে যায়। তো ডেফিনেটলি এটা তো হয়, এটা তো 100% হয়। তবে তবে আমি জানো তো সাগর নীল, তাস্কারির প্রচুর রিভিউ ফেসবুকের লোকেদের লেখা দেখেছি, সেখানে কিন্তু তাদের কিন্তু হেভি লেগেছে। এবং তোমাকে যেটা সেই একটা ভিডিওতে আমরা আলোচনাও করছিলাম, যে এটা মানে তাস্কারি হচ্ছে পুরো মানে গ্লোবাল লেভেলে 1 নম্বরে গেছিল আর কি, মানে ভিউয়ারশিপের হুম দিক থেকে হুম 1 নম্বরে ছিল নেটফ্লিক্সের ক্ষেত্রে। তো এই আমি স্টাইল তোমার অফ স্টোরি টেলিংটা কিন্তু ওয়ার্কও করছে খুব। ওয়ার্কও করছে, আমি এটাই বলছিলাম যে যখন এসেছিল স্পেশাল অপস এর লাস্ট সিজনটা এলো, আমাদের কারোরই হুম ভালো লাগেনি। আমি যেই কারণে টাস্কারি পুরো দেখতে পারিনি, আমি টাস্কারি রিভিউ করিনি। আমার ওই জিনিসটা ভালোই লাগে না। আমি স্পেশাল অপস দেখে মানে একদম রাত্রেবেলায় সাগরনীলকে বলছিলাম যে দেখলি, ও বললো হ্যাঁ দেখা হয়ে গেছে। মানে আমার বলছি স্পেশাল অপস এর মতো সিজন তুমি ভাবো কিভাবে নষ্ট করা হয়, যে যেখানে ওর ওই যে ফ্যামিলি মেম্বারটা সেটাই এত ভালো লাগছিল, সেটাই আমাদের দেখতে ভালো লাগছে না, কারণ স্পেসই দিচ্ছে না। কিন্তু তুমি যদি দেখো অডিয়েন্সের মধ্যে কিন্তু বহু অংশের মানে ছবিটা খুব ভালো লেগেছে, এই সিরিজটা খুব ভালো হুম লেগেছে, তারা এনজয় করেছে। তো এটারও একটা অডিয়েন্স কিন্তু তৈরি হয়েছে, যারা হচ্ছে যখন তখন যেখান সেখান থেকে দেখতে পারবে। তাদের কেউ যায় আসে না কথার মধ্যে ইম্পর্টেন্স দিল কি দিল না, খালি লাস্ট এপিসোডটা মন দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে একটা হুম মোটামুটি স্ট্রাকচার হয়ে গেছে। তো সেটাও কিন্তু বহু লোক এনজয় করে। হ্যাঁ তুমি দেখো না, মাঝখানে কিছু হচ্ছে না, মাঝখানে কোনো ইম্পর্টেন্স নেই, লাস্টে গিয়ে পুরোটা আবার এক্সপ্লেনও করছে, ওখানে কি হয়েছিল, এখানে কি হলো, এখান থেকে কিভাবে বেরোলো। তো ভাই আমাকে একটা এপিসোড দেখলেই হয়ে যাবে, সেটা মন দিয়ে দেখতে হবে। আর বাদ বাকি 7টা এপিসোড বাসে ট্রেনে যেখানে ইচ্ছা দেখে নেবো আমি। কিছু বলার নেই। হ্যাঁ, বাট এটা তো প্ল্যাটফর্মরা পুশ করছে আর কি, মেকার্সদেরও একটা পয়েন্টের পরে কিছু না করার নেই। দেখো কি ব্যাপার বলতো, ব্যাপার হচ্ছে যে এর কোনো কিন্তু ইয়ে নেই, মানে শেষ নেই, মানে এর পরবর্তীতে মানুষ এটা তো বোর হবে, এবং আরো আরো বেশি কিছু আনবার চেষ্টা না করবে কেন, মানুষ। ওই তো তো আছে এর অলরেডি ভার্টিক্যাল যে ভবিষ্যৎটা, কন্টেন্ট গুলো আসছে, যেগুলো যেগুলো রিল রিল বেসড সিরিজ হচ্ছে না, রিলের মধ্যে সিরিজ, বুঝতে হুম পারলে তো? হুম মানে হুম ওগুলোকে হুম মাইক্রো সিরিজ মাইক্রো ড্রামা বলছে, ঠিক আছে, ওগুলো দেখবে এখন হুম প্ল্যাটফর্মস বানাচ্ছে কিন্তু, মানে ভার্টিক্যাল ফরম্যাট। হুম ধরো 10টা এপিসোড, 12টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড 2 মিনিট করে, বা তোমাকে 2 মিনিটের মধ্যে একটা ক্লিফ হ্যাঙ্গার মারতে হবে। ওটার মানে রাইটিং এর রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর ইউ হ্যাভ টু গিভ আ ক্লিফ হ্যাঙ্গার। মানে বুঝতে পারছো, এটা হেভি চ্যালেঞ্জিং রাইটিং, মানে 2 মিনিটে তোমাকে একটা গল্প বলতে হবে, ঠিক আছে, দিয়ে আবার লাস্টে একটা হেভি কিছু ক্লিফ হ্যাঙ্গার রাখতে হবে যাতে নেক্সট রিলটা স্ক্রোল করে। ইটস ভেরি ডিফিকাল্ট, মানে ইটস কল্ড মাইক্রো ড্রামা। প্রত্যেক প্রত্যেকটা এপিসোডে গুলি মারছে, প্রত্যেকটা এপিসোডে কেউ না কেউ কাউকে গুলি মারছে। গুলি মারলে করলে হবে না তো, তাহলে তো নেবে না, যে বারবার খালি গুলি মারছে করলে হবে না, প্রত্যেকবার নতুন কিছু, এইটা কিছু ওইটা কিছু ওইটা কিছু, বুঝতে পারছো কি চ্যালেঞ্জিং। মানে এগুলো এগুলো কিভাবে লেখা হবে আমি জানি না। মানে আমি একটা পেয়েছিলাম মানে ফরম্যাট, মানে হয় না যে কোনো কাজ হয়েছে সেটা স্ক্রিপ্ট পেয়েছিলাম, আমি পড়ছিলাম, আমি বলছি ভাই এটা আমি লিখতে পারবো না, মানে এটা কি ডিফিকাল্ট, মানে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। মানে প্রত্যেক 2 মিনিট, আর 2 মিনিটের মধ্যে তো কিছু আমাকে দেখাতে হবে, তারপরে গিয়ে আবার একটা টুইস্টও মারতে হবে, কি করে করবো ভাই? তো যারা অ্যাকচুয়ালি এর যাই হোক, পরে ভাবছেন নেক্সট। যে সিনেমায় কিছু করব, সিনেমা যে কনভেনশনালি কিভাবে লেখে সেগুলোর থেকেও কিন্তু এই যে অ্যালগোরিদমিক বেসড রাইটিং বা এই যে মানে মাইক্রো ড্রামা, এগুলোও কিন্তু লেখার প্র্যাকটিস করুন। মানে আমি জানি যে অনেকে আছে আমাদের চ্যানেলে এইভাবে দেখে, কারণ না হলে আপনি কাজ পাবেন না। আপনি যদি এইগুলো লিখতে জানেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার জন্য বেশি স্কোপ আছে, রাদার দেন আপনি 3 অ্যাক্ট ফলো করে এই একটা ইন্টারভেল দিলেন, এই একটা ক্লাইম্যাক্স করলেন, ওরকম করে আপনি কাজ পাবেন না। কিন্তু আপনাকে এবার এইগুলো শিখতে হবে আর কি, যেরকম লোকে যুগ লোকে সেরকম আর কি ভাববে করতে হবে। লোকে ভাববে শালা এই চ্যানেলটা দেখবোই না। আর যখনই আসি এরা এত ডিমোটিভেট করে দেয়, বাড়িতে বাবা মাও এত ডিমোটিভেট করে না। না, ডিমোটিভেট করছি না, আমি তো আপনাদেরকে রিয়ালিটি বলছি যে এটা ডিমান্ড আছে, সো ইফ ইউ ক্যান রাইট ইট দেন ইউর মানে গড, মানে তাহলে তুমি বেশি পাবে, মানে কাজ পাবে।
যাই হোক, আমরা আচ্ছা যাই আজকের হোক, ছবিটাকে নিয়ে কথা বলি। না আসিতে আসছি, আমি তার আগে যেখান থেকে ডিট্যুর করে গেলাম, যে ও এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সিনেমার পার্সনরা মানে না চাইতেও পলিটিক্সে চলে আসছে কেন, মানে বুঝতে পারছে যে মানে ইমেজ ট্যাম্পার হচ্ছে, দেখো এটা তো ওরাও বুঝতে পারছে, তা সত্ত্বেও হুম, আসছে কেন? তোমাদের কি এটা মনে হয় না যে এখন এই যে মানে ধরো ধরো রূপমের হচ্ছে একটা প্রাইমারি কিছু একটা কাজ করে রূপম, যেটা হচ্ছে রূপমের প্রাইমারি সোর্স অফ ইনকাম, ধরে নিচ্ছে আমি রূপমের দোকান, ঠিক আছে? এবার ধরো আমারও পাশে একটা দোকান আছে, কিন্তু আমার একটা কি আছে, কি আমার একটা ধরো অন্য একটা কিছু কানেকশন আছে, ধরো সেটিং আছে কারোর সাথে একটা, যে কারণে আমি করতে কি পাচ্ছি, যে আমি যখন দোকানটা লাগাই রূপমের দোকানের পাশে, আমি ধরো সেখানে আরো কিছু অ্যাডিশনাল জিনিসপত্র করে দিতে পারি, যেটা ও পারছে না। মানে ওর দোকানে ধরো কোয়ালিটির জিনিসই ও বানাচ্ছে, রাখছে, প্রচারও ঠিক করে করছে, সবই করছে, কিন্তু আমি একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ নিচ্ছি বিকজ আই হ্যাড দ্যাট কাইন্ড অফ কানেকশন, যেটার কারণে কিছুতেই রূপম আমার সাথে টিকতে পারছে না। এবার রূপম দেখছে যে ভাই আমার তো প্রাইমারি সোর্স অফ ইনকামটাই তো এবার লাত পড়ে যাচ্ছে, তো নাও আই হ্যাভ নো আদার চয়েস, বাট আমিও লেটস প্লে দ্য গেম। মানে আমি যখন নেমেছি জলে, কুমিরের সাথে আমাকে ফাইট করতে হবে, তা আমাকেও তাহলে আই হ্যাভ টু প্লে বাই হিজ রুল। তো নাও এবার রূপমও গিয়ে ধরো সেম আমি যে যে কানেকশনটা তৈরি করেছি সেই কানেকশনটা ধরো ও তৈরি করছে, বিকজ আদারওয়াইজ ও নর্মালি দোকান চালাতে পারছে না। এইটা কি একটা তোমাদের মনে হয় যে এরকম একটা পরিস্থিতি হচ্ছে? আমি দোকানের এক্সাম্পলটা কেন দিলাম তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি এখানে, হুম, ঠিক আছে? হুম, হুম। যে কনভেনশনাল ওয়েতে তারা দেখছে যে ভাই কিছুতেই আমি কনভেনশনাল ওয়েতে 10 বার ট্রাই করে দেখে নিচ্ছি, বাট আমি যতক্ষণ ওই একটা স্পেশাল পাওয়ার সুপার পাওয়ার পাচ্ছি না, আই ক্যানট বিট থ্যানোস, ঠিক আছে? মানে হচ্ছেই না কিছুতেই। থ্যানোসের কাছে এমন একটা আলাদা আংটি আছে, এমন একটা দস্তানা আছে, ও স্ন্যাপ করছে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, আর আমি এবার তুমি হাজারটা ভাবো, হাতুড়ি। এবার তুমি ভাবো যে এমন একটা দিন আসবে আর কিছু বছর বা কিছু মাস পর, যেখানে আমার কাছেও থানোসের আংটি আছে, সাগরনীল দোকান হ্যাঁ, খুলেছে, সাগরনীলের মনে হয়েছে ওর কাছেও আংটি আছে, তোমার কাছেও আছে, সবার কাছে আছে। এবার সবাই হ্যাঁ, চুটকি বাজাচ্ছে কিন্তু আর দোকানের জায়গা নেই, কারণ এবার হ্যাঁ, কাস্টমারও তো বুঝে গেছে। তার কারণ এর পরে যখন এরকম একটা সময় আসবে, যখন মানে আমি কি করে আর বোঝাই এটা, যে একই দিনে 5 জন এরকম সুপার পাওয়ারওয়ালা লোক নিজের দোকান খুলেছে দুর্গাপুজোর সময়, হুম, ঠিক আছে? এবং হুম, 5টা বড় ব্যবসা নিয়ে এসছে, মানে 5টা ধরো ব্যবসা নিয়ে এসছে এমনই, এবং সবাই সব হুম, জায়গার যা কাস্টমার ছিল সব কাস্টমারের জোন নিয়ে নিয়েছে। কিন্তু তারপর আলটিমেটলি লাভটা কি হবে? 2 কোটি 2 কোটি 2 কোটি 2 কোটি করে সব কটা বাজেট, সেই জিনিসটার জন্য কি অডিয়েন্স আর ইন্টারেস্টেড হবে? কারণ এরকম ভাবে কোথাও মানে এই মনোপলিটা তুমি এটা তো কাইন্ড অফ মনোপলি করছো না, এটা হুম। তোমার যে প্রসেসটা, এই প্রসেসটা তুমি প্রত্যেককে বাতলে দিচ্ছ, সবাই জেনে যাচ্ছে তোমার এই সিক্রেটটা। এবার এই সিক্রেটটা আজকে যখন আমি অ্যাপ্লাই করতে পারছি, তোমার দেখা দেখি কালকে হ্যাঁ, সাগরনীলা অ্যাপ্লাই করতে পারবে, পরশুদিন আরো না একজন করতে এবার পারবে। এবার লোকে ধরো এরকম যদি মাইন্ডসেটে ভাবছে যে ভাই ঠিক আছে, আমার কাস্টমাররা তো জেনে যাচ্ছে, ব্যাপারটা ডিক্লাইনিং এর দিকেই আছে, কিন্তু যতক্ষণে ধরো সাগর নীল জানতে পারবে বা আরো একটা ইউটিউবার জানতে পারবে বা আরো একটা দোকানদার জানতে পারবে, এই পাওয়ারটা যতক্ষণে ওরা অ্যাক্সেস নেবে, ততক্ষণে তো আমি কামিয়ে নি ভাই, তারপর দেখা যাবে যা হবে হবে। आई डोंट नो, बट इतना दिन तो मैं कमा लेता हूँ, नेक्स्ट 2-3 years आई विल मेक মানি। তারপর সাগর নীল জানতে পারবে, আচ্ছা এবার সাগর নীলের কাছে সুপার পাওয়ার এসে গেছে, সাগর নীলকে দেখা দেখি ধরো আরো একজন এবার করলো, কিন্তু যতক্ষণ, এটা তো একটা লং টার্ম প্রসেস, চট করে তো মানে আজকে ভাবলেই তো কালকে আসতে পারবে না। তো ধরো যতক্ষণে সে আবার ভাবছে, ততক্ষণে আরো 1 বছর আমরা বাফার পেয়ে গেছি, এবার ধরো কামাচ্ছি আমরা। আমি বুঝতে পারলে তো, বিকজ আমাদের জন্য ব্যাপারটা ইজি। তো এই জিনিসটা কি তোমার মনে হয় না যেটা এই মানসিকতায় চলছে ব্যাপারটা? আবার কি হবে আমি বলছি, এই করতে করতে অন্য দলও এসে যাবে, এবং এসে গেলে আবার হ্যাঁ, কে তাড়াতাড়ি দল বদলু হতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, কে তাড়াতাড়ি দল বদলু, যে যত তাড়াতাড়ি তখন দল বদলু সে তত তাড়াতাড়ি সুপার পাওয়ার পাবে। ওটাই তো বলছি, তখন থ্যানোস থেকে তোমাকে ডক্টর ডুমের কাছে যেতে হবে, যে থ্যানোস ডক্টর তো ডুম। আর চলছে না বাজারে, আর হাত থেকে গন্টলেট খোলো, এবার ডক্টর ডুমের কাছে যাও। তো এই অ্যানালজিটা কারা কারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা, ডক্টর ডুম, থ্যানোস, গড়িয়ার দোকান, গড়িয়াহাটে, সব আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান। বাট ইটস আ ভেরি ব্যাড থিং অ্যাকচুয়ালি, মানে যেটা হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, যে যারা ধরো মানে আমি দোকানটা দিচ্ছে ধরো উইদাউট দ্য সুপার পাওয়ার, তাদেরকে মানে
কিছুতেই অপারেট করতে দিচ্ছে না, মানে এতটাই জিনিসটা ডিফিকাল্ট হয়ে গেছে তাদের জন্য যে তারা মানে ধরো রূপম করলো কি চায়নাতে চলে গেল, ওখানকার ধরো একটা সিল্ক কিছু নিয়ে এসছে, হেভি কিছু, মানে যেটা ধরো রেয়ার, প্রচুর খেটেছে, পুরো পায়ে হেঁটে গেছে ধরো চায়না, ওখান থেকে মাল নিয়ে এসছে, দিয়েছে লাগিয়েছে দোকানে, বলছে দেখো দাদা আমি এত দূর এত খেটে করেছি, আর খরচাও হয়েছে, বাট ওকে ধরো মালটা লাগিয়েছে তো জল মেরে দিয়েছে দোকানে, বলছে ভাগ শালা, তোকে আগাতেই দেবো না, শোকেসই করতে দেবো না, ভাগ এখান থেকে, তুই যা চায় না তুই খরচা কর, তাও তোকে চালাতে দেবো না। আর ও ধরো ধরো আমি বিক্রি করছি কি বলতো, 2 টাকার একটা কোথাও ধরো হরিশার মার্কেট থেকে মানে নিয়ে আসা মাল, কিন্তু রূপম টাঙালেই আমি জল মারছি, ময়লা ছুঁড়ে দিচ্ছি, আগুন লাগিয়ে দিচ্ছি, বুঝতে এইভাবে পারলে তো? ব্যবসাটা চলছে। অ্যাকচুয়ালি কি বলতো, যারা ফেস করছে তারা এগুলো নিয়ে কথা নিজেরা না বললে, নিজেদের হয়ে না লড়লে, হ্যাঁ, আমাদের বলে আমরা কি করবো? আমরা আমরা বলে কিচ্ছু চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অ্যান্ড যাদের অ্যান্ড সঙ্গে একটা হচ্ছে সেকশন এগুলো অফ তাদেরকে অডিয়েন্স বলতে হবে। আছে, আর না না একটা সেকশন অফ অডিয়েন্স আছে যারা কিন্তু এটা বুঝে গেছে পুরো ব্যাপারটা, বাট স্টিল দে হুম। মানে চোখে ফেট্টি পড়ে আছে, যে ওই গন্টলেটটা ছাড়া মানে হি ক্যান নট সার্ভাইভ দ্যাট গাই, যে দোকানটাতে বদমাইশি করছে, দ্যাট গাই ক্যান নট সার্ভাইভ ফর ইভেন 1 ডে, বাট ওই গন্টলেটটা আছে বলে ওকে প্রোটেক্ট করছে, তাই জন্য ও সামনে থর, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা সবার সাথে লড়তে পারছে, ওই একটাই খালি ওর কাছে, ওই যেহেতু 5টা স্টোন আছে বলে, ওয়ান্স গন 1 মিনিটও দাঁড়াতে পারবে না, মানে দোকানদারির রেসপেক্টে। এবং বাকিরা দেখে এখন বলছে ভাই ও গন্টলেট ইউজ করছে, উই অলসো ওয়ান্ট ওয়ান। এরপরে একটা জিনিস হবে, সেটা হচ্ছে সাবকো সুপার হিরো বাননা है তো মরেগা কौन, মুসিবত में गिरेगा कौन। ভিলেন গড। যাই হোক, আমার এগুলো মনে নিয়ে কথা বলে কোনো লাভ নেই, জানো তো, মানে তুমি কথা বলে কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। হুম, কিছু বলার নেই। আর ওই জন্য আমি দেখবে আমি কি করেছি, আমি এখন আর এগুলো নিয়ে কথা বলাই বন্ধ করে দিয়েছি, আজকে অ্যানালজি দিয়ে দিয়ে কথা বলছি তাই অন্যরকম মজা করার জন্য, বাট আমি দেখবে আমার চ্যানেলে আমি এগুলো নিয়ে কথা বলি না। আমি তেলেগু ইন্ডাস্ট্রির ইতিহাস, যে ওদের ওখানে কিভাবে কাস্ট বেসড ফ্যান ক্লাব চলে, আমি সেটা বলতে বেশি ইন্টারেস্টেড। সেটা দিয়ে লোকে জানলো 4টে জিনিস তেলেগু সিনেমার ব্যাপারে, নানিকে নিয়ে বলছিলাম, একটা ভিডিও বানিয়েছি, দেখো তোমরা পারলে। বাট আমি এগুলো নিয়ে বলতে আর ইন্টারেস্টেড নই, কারণ আমি বলে নিয়েছি, বলে কি হয়েছে, আমার শত্রু বেড়েছে। অ্যান্ড অডিয়েন্স তো চেঞ্জ হচ্ছে না, অডিয়েন্স কেউ সত্যিটা শুনতে পারবে, ডাইজেস্ট করতে পারবে, পারছে না, তো তাহলে আমি কেন বলবো বারবার? তার থেকে আমি ভালো কিছু বলি সিনেমা নিয়ে। আমি আহ বলি সোশ্যাল মিডিয়া দেখো ইনফ্লুয়েন্সাররা ব্যাপারটা কেন কি সিনেমা বলতো, মানে ফিল্ম স্টার বানাতে যারা পারবে। জানে, যারা জানে, হুম, যাদেরকে তুমি মনে করছো যে জানছে, তারা অলরেডি বাংলা সিনেমা থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে হুম, গেছে। বুঝতে পেরেছো? তারা আর এমনিতেই নেই। তো তুমি নতুন হুম, করে মানে তুমি কিছু কাউকে বোঝাতে পারবে না, যারা বোঝার এমনি বুঝে রয়েছে, কিন্তু তারা অলরেডি মানে তারা অন্য অন্য ভাষার সিনেমাতে ফোকাস করে ফেলেছে, আর ফিরবে না সহজে। ম্যাক্সিমাম বছরে একটা হুম, দুটো ম্যাক্সিমাম। তাও সেটা এই কারণেই যে আমার দুর্গাপুজো আমি একটা একটা দেখবো, বাঙালির পুজো, বাঙালির একটা ছবি দেখবো, এই হুম, এই বেসে এই ইমোশনে। ঠিক আছে, একটাতে হাউসফুল দেখলে আরেকটাতে ঢুকে যাবে, কোনো আলাদা করে স্পেসিফিকেশন নেই। হুম। বলো। দেখো আসছি আসছি আমার নিয়ে না, ভালো লেগেছে। আচ্ছা রূপম বলো। হুম, আসছি আমার ভালো লেগেছে। আসছির অনেকগুলো জিনিসপত্র ভালো লেগেছে। আসছির যেরকম একটা সাবজেক্ট নিয়েছে, ছবির শেষ ভাগে যখন ওই বাচ্চা মেয়েটাকে ডাকে, ওর যে স্টেটমেন্টটা, যারা দেখেনি আমি বলবো অডিয়েন্সকে আসছি দেখতে, ভালো লেগেছে। ওভারঅল ছবিটা ভালো হুম, ছবি। কিন্তু ছবিটার একটা সমস্যা আছে। ছবিটাতে যখনই হচ্ছে ওই হ্যাটম্যানের যে গল্পটা আসলো, এবং যেটা তাপসী পান্নু যে মানে ক্লোজারটা দিতে চাইলো, যে এখান থেকে আমাদের যে আলোচনাটা সেটা শিফট করে যাচ্ছে, বা এটা কখনো হতে পারে না, এই যে বিষয়টা, যদিও ওই মানে হ্যাটম্যানের বিষয়টা ভীষণ ভাবে একটা ছবির থেকে ইন্সপিরেশন নিয়ে বানিয়েছে। আমি একটা আর্জেন্টিনা ফিল্ম দেখেছিলাম, আমার চ্যানেলে রিভিউ আছে, পুরো ওটা থেকে একদম একদম পুরো একদম সেম ভাবে জিনিসটা তুলেছে। কিন্তু ছবিটার সমস্যা হচ্ছে যে ছবিটা না, মানে ওই যে ওখান থেকে ট্র্যাকটা চেঞ্জ করলো, ওটা ভীষণ ভাবে গল্পের যে মূল বক্তব্য সেটা থেকে সরে যায়। মানে যখন দেখাচ্ছে যে ক্যারেক্টারটা প্লে করে, নাম বলছি না, সে এসে ফাটফাট করে মেরে দিচ্ছে, এবং ছবিটা একদম ফাইনাল জায়গায় গিয়ে দেখাচ্ছে যেখানে যাকে মেরেছে তার বাবা এসে কোর্টে গুলি চালাচ্ছে,
এবং হুম, ছবিটা যে স্টেটমেন্টটা দিতে চাইছিল মানে ওটা হুম। কখনোই ওই জিনিসটা হতে পারে না। ওরা যেটা দেখাতে চাইলো আমি ওটাতে কনভিন্সডই নই ওই জিনিসটাতে। তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমার একদম ভালো লাগে, ডাইজেস্ট করতে পারিনি আমি। কিন্তু একই দিকে পারফরমেন্স ভালো, কানিকা শ্রুতির কাজ ভালো, ছবির ওই বাচ্চার স্টেটমেন্টটা খুব ভালো। তো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ওভারঅলে ভালোই ছবি, মানে অনুভব সিনহার ভালো ছবি। না, আমার কি মনে হয়েছে বলতো, যে 360 ডিগ্রি একটা ভিউ কভার করতে গেছে, যে সবাইকার একটা করে করে পার্সপেক্টিভ দেখাবার চেষ্টা করেছে। তাতে যেটা হয়েছে কি বলতো, যে অনেক জিনিস না মানে হাফ বেক থেকে গেছে। মানে ধরো হুম সুপ্রিয়া পাঠকের যে চরিত্রটা বা মনোজ পাওয়ার যে চরিত্রটা, দু তিনটে বক্তব্য রাখতে হবে বলে ওদেরকে আনছে। বা ধরো এই যে আই ফর এন আই মেক্স আ ওয়ার্ল্ড ব্লাইন্ড, এই ব্যাপারটাকে বোঝাবার জন্য লাস্টে আবার মনোজ পাওয়াকে নিয়ে এলো। তার আগে অব্দি হুম দেখবে ও গায়েব ছিল কিন্তু অনেকক্ষণ গল্প থেকে। তো এই কারণে দেখবে ভালো ভালো অ্যাক্টরদেরকে নিয়েও তাদেরকে কিন্তু ইউটিলাইজ করতে পারেনি। ইভেন দেখবে মোহাম্মদ জিশান আইয়ুবের দিকটা প্রথমে সুন্দর দেখাচ্ছিল, তারপরে কিন্তু আবার ওটাকে কন্টিনিউ করতে পারলো না ব্যাপারটাকে। হুম তো এই কারণে এটা হয়েছে আমার মনে হয়েছে। আরেকটা আমার জিনিস মনে হয়েছে কি, যে ধরো ভেটাইয়ান ভেটাইয়ান ছবিটাও কিন্তু এরকমই একটা বক্তব্য রাখছে যে ভিজিল্যান্টে জাস্টিস ইজ নট গুড, বাট দ্যাট ইজ আ সিঙ্গেল ট্র্যাক ফিল্ম। যে রজনীকান্ত যে প্রথমে মনে করতো যে এনকাউন্টার দিয়ে সব সলিউশন হয়ে যায়, লাস্টে গিয়ে সেই এনকাউন্টার নিয়ে আর কি তার নেগেটিভ সাইডটা পুলিশদেরকে বোঝাচ্ছে পুলিশ ট্রেনিং স্কুলে। দ্যাট ওয়াজ দ্য সিঙ্গেল ট্র্যাক ফিল্ম। এই টাইপের জোনের মধ্যে ছিল কিন্তু তুমি দেখবে ইভেন জনরাটাও একই বলতে পারো, যে একটা মেয়ের সাথে এরকম হয়েছে, তার জন্য ইনভেস্টিগেট করছে। বাট দ্যাট ইজ দ্য পারপাস, দ্য ফিল্ম, দ্য সিনেমার মেসেজটাই ওটাই ছিল, যে আমি পুলিশের এই যে ভিজিল্যান্টে কপের এটা যেটা থেরি এই ধরনের ছবি এস্টাবলিশ করে, যে বিজয় নিজেই পুলিশ হয়ে হাতে মানে এ তুলে নিচ্ছে, আইন তুলে নিচ্ছে, সেটা ঠিক নয়। দ্যাট ওয়াজ দ্য মোটিভ অফ বেটাইয়ান। বাট আমার এখানে বক্তব্য হচ্ছে, তুমি একটা কোর্টরুম ড্রামা দেখাতে চাইছো, তুমি আবার এদের মানে যারা করেছে তাদের বাড়ির দিকটাও দেখাতে চাইছো, সব কিছু তুমি একটাই ছবির মধ্যে কভার করতে চাইছো, তাতে কোনোটাই ঠিক করে বেক হচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে হুম কি, তুমি না মানে আমার এটাই একটা ক্রিটিসিজম ছিল, যে তুমি যদি যদি 360 ডিগ্রি ভিউ দেখাতেই হয়, তাহলে যে নুয়ান্সটা দরকার পড়ে, আমি জানি না তোমরা ওই ছবিটা দেখেছো কিনা, আর রেপিস্ট বলে একটা সিনেমা হয়েছে অপর্ণা সেনের ছবি, ঠিক অপর্ণা আছে? সেনের দেখেছি আমি। হ্যাঁ। এবার ওই ছবিটা মানে কমার্শিয়ালি তো রিলিজ করেনি। এবার ব্যাপার হচ্ছে কি, ওই ছবিটা কিন্তু এই সেম এই 360 ডিগ্রি একটা ভিউ দেখাচ্ছে, যে যে করেছে আর যার সাথে হয়েছে দুজনের দিকটাই তুলে ধরবার চেষ্টা করছে। এবার দুজনের তাতে দিকটাই কি তুলে হচ্ছে, ওটা এতটা নুয়ান্সের সাথে জিনিসটা ডিল করেছে, কিন্তু অনুভব সিনহা বলছে যে আমি সবটাই দেখাবো, কিন্তু নুয়ান্সটাকে সরিয়ে দিচ্ছে। ও তুমি দেখবে মানে জিনিসটাকে প্রোভোকেটিভ করবার চেষ্টা করছে, যাতে জিনিসটা নিয়ে প্রচুর কথা হয় কমার্শিয়াল অ্যাসপেক্টের জন্য। ঠিক আছে? যে আমি ধরো আমি কথার কথা বলছি, আমি ধুরন্ধরের এক্সাম্পল দিয়েছিলাম, যে ধুরন্ধর তুমি দেখবে রেড স্ক্রিন করে মাঝে মাঝে রিয়েল ফুটেজের সাথে যেটা শুট করেছে সেটাকে মার্চ করে দিচ্ছে, ঠিক আছে? যাতে ধরো ফ্যান্টামও তো এই গল্পটা 10 বছর আগে দেখিয়ে দিয়েছে যে 26/11 অ্যাটাকের জন্য বদলা নিচ্ছে। ধুরন্ধর তাই করছে, বাট ধুরন্ধর এক্সট্রা তোমাকে ফিল্ম মেকিং কিছু টেকনিক দিয়ে দিয়ে একটা একটা কাইন্ড অফ তোমার মধ্যে একটা রেজ তৈরি করছে, ঠিক আছে? এবার আমার বক্তব্য হচ্ছে যে তুমি তুমি এই ম্যাচিজমো ঠিক উল্টো দিকের একটা স্পেকট্রামের ছবি বানাচ্ছো, যেখানে তুমি চাইছো যে জিনিসটা লোকে নুয়ান্স দিয়ে দেখুক, যে একটা যে যদি কেউ করেছে সে কেন এরকম হয়েছে, তার ছোটবেলা থেকে আপব্রিঙ্গিংটা কি, তার সমাজটা কি, সবকিছু তুমি দেখো, সেই নুয়ান্সটা তুমি এক্সপেক্ট করছো। কিন্তু তুমি টেকনিক গুলো লাগাচ্ছ হচ্ছে এই এই ধরনের, মানে অ্যানিমাল ধুরন্ধর যে টেকনিক গুলো অ্যাপ্লাই করে, তুমি টেকনিকটা ওটা অ্যাপ্লাই করছো, ফিল্ম মেকিং ক্রাফট যেটা। তুমি প্রথম যে সিনটা শুরু করলে, যেভাবে লাইনের উপর পড়ে আছে, বা যেভাবে সিনটা হচ্ছে, ঠিক আছে, মানে যখন দেখাচ্ছ প্রথম গাড়ির মধ্যে, ঠিক আছে, বা ধরো তুমি মাঝে মাঝে রেড স্ক্রিনে যে এই একটা হয়ে গেল দেখবে করেছে, তুমি দেখবে তার মানে কি তুমি কমার্শিয়াল করতে চাইছো, যে যাতে লোকের নোটিসে আসুক, আমি ইচ্ছে করে, তখন কিন্তু নুয়ান্সটা কমে যাচ্ছে, নুয়ান্সটা হারিয়ে যাচ্ছে কিন্তু। এটা 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 আমার মনে হয়েছে, এটা আমি বলেছি। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে, মানে না, তোমরা সাগর নীল দেখো, রূপম দুজনে? তোমরা দেখো পুরোটাই পুরোটাই তোমরা সাম আপ করে দিয়েছো। আমি হুম, আমি অরিত্রদা যেটা বলছে সেটা আমি এভাবে অ্যাকচুয়ালি ছবিটা দেখার সময় আমি ভেবে দেখিনি। বা হুম, ধুরন্ধরে যে টেকনিক গুলো ব্যবহার করা হয়, আমার মনে হয় যে পলিটিক্যাল ছবি বানালে অনেক ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে মানে পলিটিক্যাল ছবি বানালে সেখানে একটু রগরগে একটু দগদগে হওয়াটা একটু ডিমান্ডও করে। ঠিক আছে, এবং সেটা আদিত্য ধর যেটা করেছে সেটা ডেফিনেটলি অরিত্র যেটা বলছে আমি একমতই। কিন্তু সেই জন্যই মেবি আদিত্য ধর করেছে, একটু রগরগে একটু দগদগে হওয়াটা প্রয়োজনীয় কোথাও একটা। আর আমি ওটার সঙ্গে আস্তির অ্যাকচুয়ালি প্যারালাল ওভাবে ড্র করতে পারিনি আর কি ছবিটা দেখার সময়। তবে রূপম দা অ্যাকচুয়ালি প্রবলেম গুলো বলে দিয়েছে। আমার একটাই জিনিস বলবার, সেটা হচ্ছে তাপসি পান্নুন একটা সার্টেন অভিনয় আছে, সব ছবিতে চিপকে দেয়।
এটা খুব বেকার হুম। লাগে আমার সত্যি বলতে। এটা কি অরিত্রদার মনে হয়েছে বা রূপমদার মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হুম হুম না, আমার তাপসির পারফরমেন্সটা এখানে ভালো লেগেছে। আমার এই ছবিটা দেখার সময় একটা সমস্যা হচ্ছিল, সেটা আমি জানি না তোদের হয়েছে কিনা। এই ছবিটার না কালারটা খুব অদ্ভুত, খুব সাদা টাইপের, মানে মুখ ফুক মনে হচ্ছে সবাই যেন মুখ মানে ঝলসে যাচ্ছে। সেটা রিজন হচ্ছে হুম। যে যেহেতু অনুভব সিনহা প্রচুর হচ্ছে ওর কাজে একটা ওয়েস্টার্ন ছাপ মারে, তো IC814 যেটা, যে সিরিজটা সত্যি ভালো বানিয়েছিল অনুভব সিনহা, আর অনুভব সিনহা কিন্তু ভালো একজন মেকার, এটা বলতে হবে। ওই কাজটায় যেহেতু ওই কাজটার যারা ডিওপি ছিল, যেরকম টেকনিশিয়ান ছিল, ওখানে না পুরো কাজটায় টপ লাইট করা হয়েছিল, যে কারণে হচ্ছে ওই স্কিন টোনে কালারটা যাচ্ছে। আর এটা কি করেছে, র্যান্ডম শুট করেছে কিন্তু ওই ফিল্টারটাই মেরেছে, ওই কালার গ্রেডিংটাই করেছে, ফলে সেটা একদমই ছবির সাথে যায়নি। তোমরা ছবিটা নেক্সট টাইম দেখলে দেখো অরিত্র, ছবির না স্ক্রিনটা মানে এই গায়ের যে স্কিনটা না, এটা ভীষণ ভাবে হোয়াইট স্ক্রিনে মনে হচ্ছে কি বার্ন হচ্ছে, যে কারণে ছবিটা দেখার সময় ভীষণ সমস্যা হয়। মানে আমার এই সমস্যাটা খুব হচ্ছিল ছবিটা দেখার সময়। বল বল সাগরনীল। ও তো ডিওপি তো বাইরের মনে হয়, ও তো ইন্টারন্যাশনাল কোনো ডিওপি কে নিয়ে শুট করে, অনেক দিন ধরেই করছে আর্টিকেল 15 ও অনওয়ার্ডস। আগে, ওর হ্যাঁ আগেরটাও করেছিল, সেই করেছিল। আর্টিকেল 15 অনেক ফানেক আমি ওরা আমি সবই ওই। চলো তো আজকের মতন আলোচনা এখানেই, আবার পরের দিন আমরা আসবো। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।